আচ্ছা, তো আমি হচ্ছে এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি হচ্ছে আমার নিজের রিসার্চে ইউজ করছি, যে কিভাবে হচ্ছে আমি ধাপে ধাপে আগাইছি। আমার রিসার্চটা ছিল হচ্ছে স্মল বিজনেসের ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে, অর্থাৎ স্মল বিজনেসের ক্যাপিটাল স্ট্রাকচার গুলো কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে। এই জন্য হচ্ছে আমি প্রথমে লিটারেচার রিভিউ শুরু করি, বিভিন্ন রিসার্চ পেপার পড়ি, তারপর হচ্ছে একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করি। যেটা হচ্ছে রিসার্চ পেপার পড়ে আমি বিভিন্ন ফ্যাক্টর পাইছি, বিভিন্ন প্রশ্ন পাইছি, সেগুলোর উপর বেস করে একটা কোশ্চেনিয়ার ডেভেলপ করি। তারপর হচ্ছে ওই কোশ্চেনিয়ারটা আমি ইন্ডাস্ট্রিয়াল স্পেশালিস্ট, আমি বিসিক হেডকোয়ার্টার গিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে অ্যাপ্রুভাল নেই, এরপর পাইলট স্টাডি করি এবং মেন যে সার্ভেটা সেটা করি। তো আজকে হচ্ছে আমাদের যে প্রসেসটা দেখাবো সেটা হচ্ছে যে মেন সার্ভে বা ডাটা স্ক্রিনিং দেখতে পাচ্ছেন, এইখান থেকে শুরু হবে। মানে আমাদের এই প্রক্রিয়াগুলো হচ্ছে আপনার স্পেসিফিক রিসার্চের উপর বেস করে হবে। তারপর হচ্ছে আহ, আপনি এই যে মডেল, এই এসিএম মডেলটা যখন ফলো করবেন তখন এই মডেল, এই প্রসেসগুলো ফলো করবেন। তো প্রথমে হচ্ছে ডাটা কালেক্ট করার পরে হচ্ছে ডাটাটা স্ক্রিনিং করি। ডাটা স্ক্রিনিং বলতে যেটা আগের দিন বুঝাইছিলাম, ডাটা ক্লিন করা, যে কোনো প্রবলেম আছে কিনা সেটা ফিক্স করা। এরপর হচ্ছে এস্টাবলিশড ল্যাটেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, আহ, নতুন কিছু টার্মস আসবে, এটা নিয়ে একটু আলোচনা করি। ল্যাটেন্ট ভ্যারিয়েবল, এটা সম্পর্কে কেউ কিছু জানলে বলতে পারেন। গতকালকে হচ্ছে আমি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এবং কন্ট্রোল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করছিলাম। ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট, কন্ট্রোল। আজকে আর নতুন দুই তিনটি ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে মডারেটিং, মেডিয়েটিং এবং ল্যাটেন্ট। আচ্ছা, কেউ কোনো কিছু না বুঝে থাকলে একটু প্রশ্ন করবেন, কারণ আজকে কিছু কঠিন টার্মস আসতে পারে। গতকাল একটু বেসিক ছিল, আজকে কিছু কঠিন টার্মস আসবে। তো একটু ধাপে ধাপে প্রশ্ন করে নেবেন, তাহলে ভালো হবে। তো গতকালকে আমি বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করে। আর কন্ট্রোল ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে যেমন উদাহরণ দিয়েছিলাম যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কিভাবে আমার ইকোনমিক গ্রোথকে ইম্প্যাক্ট করছে, সেটা হচ্ছে আমার ইনফ্লেশন, ইন্টারেস্ট রেট, এগুলো দ্বারা এফেক্ট হতে পারে, সেটা হচ্ছে আমার কন্ট্রোল ভ্যারিয়েবল। এখন কন্ট্রোল ভ্যারিয়েবল আর মডারেটিং ভ্যারিয়েবল, এই দুটা প্রায় সিমিলার এবং কাছাকাছি, বাট কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে কন্ট্রোল ভেরিয়েবলটা নেওয়া হচ্ছে ওই যে আমার ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইকোনমিক গ্রোথকে অ্যাফেক্ট করছে, তো এর সাথে বাকি যে ভেরিয়েবল গুলো আমাকে অ্যাফেক্ট করতেছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য, অর্থাৎ বায়াসনেস দূর করার জন্য। আর মডারেটিং ভেরিয়েবল হচ্ছে এই রিলেশনটাকে ডিরেক্টলি অ্যাফেক্ট করে সেটা দেখার জন্য। যেমন মনে করেন যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট ইকোনমিক গ্রোথকে অ্যাফেক্ট করছে, এটা হচ্ছে আমার অন্য কোন কোন ভ্যারিয়েবল দ্বারা এফেক্টেড হচ্ছে। তো মডারেটিং ভ্যারিয়েবল হিসেবে আপনি বলতে পারেন যে গভর্নমেন্ট পলিসি, যে গভর্নমেন্ট ফরেন ইনভেস্টরদেরকে কত সহায়তা দিচ্ছে, এটা একটা হতে পারে, অন্য কিছু হতে পারে, জাস্ট আমি উদাহরণের জন্য বললাম। আর তাহলে মেডিয়েটিং ভ্যারিয়েবলটা কি? মেডিয়েটিং ভ্যারিয়েবলটা হচ্ছে, দেখেন এইখানে মডারেটিং ভ্যারিয়েবলটা হচ্ছে এই রিলেশনটাকে এফেক্ট করতেছে, কিন্তু মেডিয়েটিং ভ্যারিয়েবলটা হচ্ছে এইভাবে এফেক্ট করে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, তারপরে সেকেন্ডে আরেকটা জিনিস আসতেছে, এরপরে হচ্ছে সে ইকোনমিক গ্রোথকে এফেক্ট করতেছে। এটা হচ্ছে যদি
কিভাবে বলবো, এটা হচ্ছে যদি গতকালকে আরেকটা উদাহরণ বলছিলাম যে স্যালারি জব পাওয়ার যে ব্যাপারটা, তো এখানে যদি আমি বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল স্যালারি, সে কত টাকা স্যালারি পাবে। আর এখানে যদি এডুকেশন রাখি, তো আমরা এখানে মেরিটিং ভেরিয়েবল হিসেবে নিতে পারি সে কতটুকু স্কিল্ড, অর্থাৎ সে এডুকেশন এডুকেটেড হওয়ার পরে সে স্কিল্ড হলো কতটুকু, তারপরে দেখলাম যে সে কতটুকু কত স্যালারির জব পেল। এইখানে সে হচ্ছে থার্ড ভেরিয়েবল হিসেবে কাজ করছে, অর্থাৎ মেডিয়েটিং, এই রিলেশনটাকে মেডিয়েট করতেছে। আহ, দেখুন, মডারেটিং ভেরিয়েবল হচ্ছে এইভাবে ডিরেক্টলি সে রিলেশনটাকে এফেক্ট করতেছিল। আর মিডিয়েটিং ভেরিয়েবল সে নিজে থেকে, অর্থাৎ প্রথমে আপনি এডুকেটেড হলেন, এডুকেটেড হওয়ার পর আপনি কতটুকু স্কিল্ড হয়েছেন সেটা আসলো, তারপর হচ্ছে আপনি কত স্যালারি জব পেলেন সেটা। তো মিডিয়েটিং আর মডারেটিং, এই দুইটা ডিফারেন্স নিয়ে কারো কনফিউশন থাকলে একটু বলতে পারেন। ভাই, মেডিয়েটিংটা আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা, মিডিয়েটিংটা বলার জন্য হচ্ছে আমার মনে হয় মডারেটিংটাকে ক্লিয়ার করলে একটু সুবিধা হবে। মডারেটিংটা হচ্ছে আপনার এই রিলেশনটাকে এফেক্ট করতেছে, আপনি এডুকেশনের জন্য কত স্যালারি জব পাচ্ছেন এই রিলেশনটাকে এফেক্ট করতেছে। আর মিডিয়েটিং হচ্ছে সে নিজে আসতেছে, সে নিজে মানে সে নিজে একটা ভ্যারিয়েবল হিসেবে আসতেছে যে স্কিল্ড, অর্থাৎ আপনার এডুকেশন হয়েছে তার কারণে আপনি কতটুকু স্কিল্ড হয়েছেন, আপনি একটা স্কিল পারসন হয়েছেন, তারপরে হচ্ছে আপনি হাই স্যালারি জব পাচ্ছেন। অর্থাৎ মিডিয়েটিং এর রিলেশনটা এইভাবে আসতেছে, এইভাবে প্রথমে একে এফেক্ট করতেছে, তারপরে এ আবার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এফেক্ট করতেছে। আর মডারেটিং ভ্যারিয়েবলটা এই রিলেশনটাকে এফেক্ট করতেছে। আচ্ছা, আপনি কি বুঝতে পারছেন, না হলে কি আমি আরেকটা উদাহরণ দিয়ে বলবো? জি ভাই, বুঝছি এবার। আচ্ছা। ভাই আরেকটা উদাহরণ দিলে ভাই একটু ক্লিয়ার হইতো ভাই, মানে আ- নতুন টার্ম তো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি কোনো রিসার্চ টপিক বলতে পারবেন তাহলে? আচ্ছা, আমি ওই দুইটা রিলেশনের মধ্যে আরেকটা উদাহরণ দিয়ে বলতে পারি যে এই দুইটার মধ্যে কোনটা মিডিয়েটিং হতে পারে, কোনটা মডারেটিং হতে পারে। মামুন, আমি কি একটু সহযোগিতা করতে পারি? জি স্যার। আচ্ছা, এখানে মেডিয়েটিং এবং মডারেটিং যে ভেরিয়েবল, আমাদের ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটা কেন এবং কিভাবে হচ্ছে, এটা আমরা মেডিয়েটর দিয়ে বুঝি। যেমন আমি যদি উদাহরণ দেই, যেমন ফিনান্সিয়াল লিটারেসি যদি ইমপ্রুভ করে, তাহলে আমরা বলি যে একটা লোকের ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল যে ওয়েলথ, এটা বাড়ে। ফিনান্সিয়াল লিটারেসির কারণে ফাইন্যান্সিয়াল ওয়েলথ বাড়ে। কারণ এটা হচ্ছে আমার রিলেশনশিপ। তাহলে এই রিলেশনশিপ যে ফিনান্সিয়াল লিটারেসি, লিটারেসি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ফিনান্সিয়াল ওয়েল বিং যেটা, বা ফিনান্সিয়াল ওয়েলথ যে বাড়বে, এটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন এই যে এদের ভিতরে যে রিলেশনশিপ, এই রিলেশনশিপটাকে আমি যদি মেডিয়েটর দিয়ে বুঝাই, তাহলে হচ্ছে ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার হচ্ছে এখানে মেডিয়েটর। ফাইন্যান্সিয়াল মেডিয়েটর হচ্ছে যে বিহেভিয়ার, যেমন বাজেট, আমার সেভিংস, এগুলা ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার। এই বাজেট বা ফাইন্যান্সিয়াল সেভিংস, এটা আমার এখানে মেডিয়েটর হিসেবে বা মিডিয়েটিং ভেরিয়েবল হিসেবে ইউজ হবে। আবার যদি আমরা যদি বলি যে ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে রিলেশনশিপটা, এটা কোন ডিরেকশনে রিলেশনশিপ বা এটার স্ট্রেংথনেস কেমন, এটা বোঝানোর জন্য আমরা যে ভেরিয়েবলটা ইউজ করি, এটাকে বলা হয় মডারেটিং ভেরিয়েবল। মডারেটিংটা সাধারণত এটা পারপাস হচ্ছে মডিফাই করা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশনশিপটাকে এটা মডিফাই করে। যেমন আমরা যদি ওই বলি যে ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস অফ ফাইন্যান্স, এটা ও যেটা বললো যে অ্যাক্সেস অফ ফাইন্যান্স এসএমই পারফরমেন্স ইমপ্রুভ করে কিনা, তাহলে অ্যাক্সেস অফ ফাইন্যান্স এটাকে এখানে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এসএমই পারফরমেন্স হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে অ্যাক্সেস অফ ফাইন্যান্স, ইট ডিপেন্ডস অন দ্য ফার্ম সাইজ। এটা ফার্মের একটা অর্গানাইজেশনের সাইজের উপরে নির্ভর করবে। এই ফার্ম সাইজটা এখানে হচ্ছে যে আমাদের মডারেটিং ভেরিয়েবল। কারণ ফার্ম সাইজের স্ট্রেংথনেস, ফার্ম সাইজের উপরে নির্ভর করবে আমাদের রিলেশনশিপটা আদৌ ঠিক আছে কিনা, বা ফিনান্সিয়াল অ্যাক্সেসটা পারফরমেন্সকে ইম্প্যাক্ট করতেছে কিনা। এটা নির্ভর করবে সাইজ অফ দ্য লার্জ ফার্মে, যারা তাদের স্ট্রেংথ, তাদের ইম্প্যাক্টটা বেশি থাকবে। আর স্মল সাইজ ফার্ম হলে তাদের স্ট্রেংথনেসটা কম থাকবে। তাহলে আলটিমেটলি মডারেটর বা মডারেটিং ভেরিয়েবল যেটা, এটা মূলত রিলেশনশিপের স্ট্রেংথনেসটাকে বোঝানো হয়। এবং স্ট্রেংথনেস বোঝানোর জন্য আমরা যে ভেরিয়েবলগুলো ইউজ করি, সেটাকে আমরা বলি মডারেটিং ভেরিয়েবল।
আর মেডিয়েটিং যে ভেরিয়েবলটা আমরা বললাম, মেডিয়েটিং ভেরিয়েবল মূলত কেন রিলেশনশিপটা হচ্ছে এবং কিভাবে হচ্ছে এটা বোঝানোর জন্য, মেডিয়েশন থেকে এক্সপ্লেইন করার জন্য, মেকানিজমটাকে এক্সপ্লেইন করার জন্য যে ভেরিয়েবলগুলো নিয়ে নিয়ে আমরা কাজ করি ওইগুলোকে আমরা মেডিয়েটিং ভেরিয়েবল বলি। আশা করি বুঝাইতে সক্ষম হয়েছি। এরপরে যদি কোশ্চেন থাকে মামুন তাহলে আর একটু হেল্প করতে পার। স্যার থ্যাংক ইউ স্যার, স্যার অনেক সহজভাবে এক্সপ্লেন করছে। আচ্ছা, আমার মনে হয় সবার কনফিউশন দূর হয়েছে। তারপরেও যদি প্রশ্ন থাকে বলতে পারেন, কারণ এক্সাম্পল দিয়ে বললে সবচেয়ে সুবিধা হয় আর কি, ডেফিনেশনের থেকে এক্সাম্পল যদি দিতে পারি। হ্যাঁ, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তারপর হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল। তো এই জিনিসটা অনেকের কাছে নতুন হতে পারে, আমার নিজেরও, আমি এই ভ্যারিয়েবলটার সাথে পরিচিত হয়েছি একবারে মাস্টার্স লেভেলে এসে। তো ল্যাটেন্ট ভ্যারিয়েবল জিনিসটা কি? আচ্ছা, স্যার একটু আগে একটা উদাহরণ দিছে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি। এখন একটা মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি কিভাবে মেজার করবেন? আপনি কি শুধু তার যে কি বলে সে কতটুকু এডুকেটেড সেটা দ্বারা কি বলতে পারবেন সে কতটুকু ফাইন্যান্সিয়াল লিটারেট? হয়তো বলতে পারবেন, হয়তো পারবেন না। তো নর্মালি আমরা ধরে নিতে পারি এটা বলতে পারবো না, কারণ একজন লোক কতটুকু ফাইন্যান্সিয়াল লিটারেট সেটা বলার জন্য হয়তো আপনার অনেকগুলো পার্সপেক্টিভ দেখা লাগবে। অথবা আরেকটা জিনিস বলি, যেমন একজন টিচার তার ক্যাপাবিলিটিস কতটুকু সেটা হচ্ছে আপনি তার শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা দিয়ে বুঝতে পারবেন না যে একজন টিচারের ক্যাপাবিলিটিস কতটুকু। সে তার শিক্ষাগত যোগ্যতা, সে কিভাবে সহজভাবে বোঝায়, তার স্টুডেন্টদের সাথে রিলেশন কি, তো অনেকগুলো পার্সপেক্টিভ থেকে আপনি দেখাতে পারবেন যে একজন শিক্ষকের ক্যাপাবিলিটিস কতটুকু। ঠিক একইভাবে ফাইন্যান্সিয়াল লিটারেসি এরকম অনেকগুলো ভ্যারিয়েবল হতে পারে যেগুলো হচ্ছে অনেক কমপ্লেক্স, আপনি সহজে মেজার করতে পারবেন না। আপনি যখন কোনো আপনার একটা ডেটা দরকার হবে, যে কোনো একটা ম্যানেজমেন্ট টিমে গেলেন, সেখানে যে তাদের ডেটা কালেক্ট করবেন যে ম্যানেজারের ক্যাপাবিলিটিস কত, তো আপনি যখন সার্ভে করতে যাবেন আপনি কিন্তু ম্যানেজারকে বলতে পারবেন না যে আপনার ক্যাপাবিলিটিস কতটুকু, আপনি তাকে মার্ক দিবেন এইভাবে বলতে পারবেন না। আপনি তাকে কিছু সিরিজ অফ কোশ্চেন করবেন যেটা হচ্ছে রিলেভেন্ট টু মেজার ম্যানেজারাল ক্যাপাবিলিটিস। তো সেই সব প্রশ্ন করে তারপর হচ্ছে আপনি ওই কমপ্লেক্স থিং থেকে মেজার করবেন যে ম্যানেজারাল ক্যাপাবিলিটিস কি হবে। তো এই যে যে মেজার করতেছে ম্যানেজারাল ক্যাপাবিলিটিস বিভিন্ন কোশ্চেন দ্বারা, এটাকে বলতেছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল। আচ্ছা, আমি যদি আরেকটু এখানে লিখে দেখাই, ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটিস, এটা আমরা কি কি ফ্যাক্টর দ্বারা নির্ধারণ করতে পারি? যেমন হতে পারে হচ্ছে এক্সপিরিয়েন্স, ম্যানেজারের এক্সপিরিয়েন্স কত বছর, তার এডুকেশন কোয়ালিটি কতটুকু, তার লিডারশিপ কোয়ালিটিস কতটুকু। এই যে তিনটা ফ্যাক্টর আমরা ই করলাম, কনসিডার করলাম, অর্থাৎ আমরা যখন সার্ভেতে প্রশ্ন করলাম যে আপনি কত বছর ধরে এখানে জব করছেন, এটা তার এক্সপিরিয়েন্স হিসেবে নিলাম, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এবং আপনি লিডারশিপ কোন পজিশনে আছেন। এই তিনটা ফ্যাক্টর বিবেচনা করে আমরা একটা ভ্যারিয়েবল নির্ধারণ করলাম, সেটা হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। তো এইভাবে আহ, অন্য যেসব কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে সেগুলো মেজার করে তৈরি করব, তখন হচ্ছে সেই ভ্যারিয়েবল গুলোকে বলা হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবল। আর আমরা অনেকেই যারা সার্ভে করছি অলরেডি তারা কম বেশি লাইকার্ট স্কেলে সার্ভে করছি, তো লাইকার্ট স্কেলে কিন্তু দেখছেন আপনি যে আপনি কিন্তু বুঝতে পারেন না যে ওটা আসলে কিভাবে আমার ভ্যালুতে আসবে, যখন আপনি এক্সেলে বা যখন কোনো অ্যানালাইসিসে যাবেন, যে আপনি 1 2 3 4 5 স্ট্রংলি ডিসএগ্রি থেকে স্ট্রংলি অ্যাগ্রি পর্যন্ত যাচ্ছেন এবং বিভিন্ন প্রকার প্রশ্ন করছেন, আপনি দেখবেন যে ওখানে সব প্রশ্ন আপনি চাইলেও ডিরেক্ট অ্যানালাইসিস করতে পারছেন না। এই প্রবলেমগুলো দূর করার জন্য হচ্ছে আমাদের এই অ্যানালিসিস টেকনিকটা, যেটা হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং, অর্থাৎ এই যে ল্যাটেন্ট ভেরিয়েবল গুলোকে নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন, অর্থাৎ রিলেশনশিপ গুলো যখন অনেক কমপ্লেক্স হয়ে যাবে। আমরা যখন নর্মাল রিগ্রেশন মডেল গুলো করেছি, তখন দেখতে পাইছি খুব সিম্পল কিছু রিলেশন, যে এটা একে অ্যাফেক্ট করছে, এটা কিছু কন্ট্রোল ভেরিয়েবল আছে এরকম। কিন্তু এখানে দেখা গেছে যে পুরো একটা সিস্টেমে কে কাকে এফেক্ট করতেছে, আপনার একটা সিস্টেমের মধ্যে কিন্তু রিলেশন গুলো এত সহজ হয় না।
এখানে অনেক ফ্যাক্টর, অনেক ফ্যাক্টরকে এফেক্ট করে। তো এই কমপ্লেক্স রিলেশনটাকে তুলে ধরার জন্য এবং এটাকে অ্যানালাইসিস করার জন্য হচ্ছে স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং ব্যবহার করা হয়। আচ্ছা, এখন হচ্ছে আমরা স্টার্টা ফাইল, এক্সেল ফাইলটা চলে যাচ্ছে, যেটা আমি চ্যাট বক্সে প্রোভাইড করেছি। দেখেন, আমি একটা ডেটা জেনারেট করেছি, ডেটাটা আমি এআই দিয়ে জেনারেট করেছি। আমি একটু ট্রাই করছিলাম একটু রিয়েল ডেটা খোঁজার, বাট আসলে রিয়েল ডেটা পাচ্ছিলাম না, যার কোনো হচ্ছে আমি এআই দিয়ে একটা ডামি ডেটা ইউজ করছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে C1, C1 এর আন্ডারে তিনটা কোশ্চেন, C2 আন্ডারে তিনটা কোশ্চেন, এরকম C10 পর্যন্ত আছে। এই C1 দ্বারা হচ্ছে কনস্ট্রাক্ট অন বোঝাচ্ছে। আরো সহজভাবে যদি বলি, একটা ল্যাটেন্ট ভ্যারিয়েবল বোঝাচ্ছে। একটা ল্যাটেন্ট ভ্যারিয়েবল মনে করেন C1, C1 দ্বারা হচ্ছে আমি ম্যানেজারের ক্যাপাবিলিটিস নির্ধারণ করতেছি। তার মধ্যে মনে করেন প্রথম কোশ্চেন হচ্ছে তার এক্সপিরিয়েন্স, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তার এডুকেশন, তৃতীয় প্রশ্ন হচ্ছে তার লিডারশিপ কোয়ালিটি। এই তিনটা দ্বারা হচ্ছে আমি ম্যানেজারাল ক্যাপাবিলিটিস নির্ধারণ করতেছি। তো এরকম করে আরো বিভিন্ন ভ্যারিয়েবল আসবে, যেগুলো হচ্ছে আমরা বিভিন্ন প্রশ্ন দ্বারা নির্ধারণ করবো। এখানে যে তিনটা হবে এমন না, কোনো টা আছে দুইটা হয়ে যাবে, কোনোটা হচ্ছে আপনার পাঁচ ছয়টাও লাগতে পারে। এটা হচ্ছে আপনার রিসার্চের উপর ডিপেন্ড করতেছে, অথবা আপনি যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করছেন সেই ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এখন হচ্ছে এই ডেটাটা হচ্ছে স্ট্যাটাতে আমরা ইনপুট দিব। আচ্ছা, এটা হচ্ছে সিএসভি ফরম্যাট আছে। সিএসভি ফরম্যাট অপশনটা আসছে। আচ্ছা, ওই অপশনটা যাচ্ছে না, একবার ডিরেক্ট কপি করে নিচ্ছি। এডিট কমান্ড দিয়ে আমরা এডিট প্যানেলে ঢুকলাম, তারপর হচ্ছে ডেটা পেস্ট করছি। আচ্ছা, দেখেন এখানে ডেটাটা পেস্ট করা হয়েছে। গতকালকে একটা জিনিস দেখানোর কথা ছিল, ভুলে গেছিলাম লাস্টে, সেটা হচ্ছে যে সেভ করব কিভাবে এবং কোন ফরম্যাটে সেভ হবে। তো দেখেন, ডেটাতে হচ্ছে আপনার এইখানে যে আপনি বিভিন্ন কমান্ড দিবেন অথবা বিভিন্ন রেজাল্ট আসবে, এগুলো কিন্তু সেভ হয়ে থাকবে না। আপনি কমান্ড গুলোকে সেভ করে রাখতে পারবেন, সেটা হচ্ছে ডু ফাইলের মাধ্যমে, গতকালকে যেটা বলেছিলাম। আর ডাটাতে যেটা আপনি সেভ থাকবে সেটা হচ্ছে আপনার এই যে এডিট প্যানেলে যে ডেটাগুলো আছে, এবং আপনি নতুন কোনো ডেটা যদি ডিক্লেয়ার করেন অথবা কোনো আইডি জেনারেট করেন, সেগুলো হচ্ছে স্ট্যাটাস সেভ করে রাখবেন। তো সেভ করার জন্য সিম্পলি হচ্ছে কন্ট্রোল এস চাপ দিচ্ছি, বা আপনি এখান থেকে সেভ প্যানেলে যেতে পারেন, ফাইল থেকে সেভে যেয়ে হচ্ছে সেভ করতে পারেন। আচ্ছা, আমি এই যে সেভ করে রাখছি, এবং স্টার্টার এক্সটেনশন ফরম্যাট হচ্ছে ডিটিএ। নর্মাল আমরা যখন এক্সেল এর ক্ষেত্রে এক্সএলএস থাকে, ডকুমেন্টের ক্ষেত্রে ডক থাকে, এরকম। তো এটা সেভ হয়ে গেল, দেখুন আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে সেভ হয়ে আছে ডেটাটা। তো অনেকের ক্ষেত্রে এখানে এরকম স্ট্যাটাস সাইন নাও দেখাতে পারে, কারণ হচ্ছে তাদের ডিফল্ট অ্যাপ হিসেবে হয়তো ডিটিএফ ফাইল ওপেন করার জন্য স্টার্টা সেভ না করা থাকতে পারে। সেক্ষেত্রে হচ্ছে ডিফল্ট অ্যাপস এর যে অপশন আছে সেখান থেকে যে একটু চেঞ্জ করে নেবেন। তো আমার ডেটাটা সেভ হয়ে আছে। আহ, প্রথমে হচ্ছে আহ, আপনার যদি কিছু রেগুলার অ্যানালাইসিস বা কিছু ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন সামারি ভাই স্ট্যাটিস্টিক। কপি করাটা যদি একটু আরেকবার দেখাইতেন ভাই। আচ্ছা, কপি করাটা গতকালকে দেখানো হয়েছিল এবং ওই ভিডিওতে ওটা আছে, আপনি মনে হয় ওইখান থেকে দেখে নিলে ভালো হবে। আচ্ছা, তাও আপনাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি।
কপি করাটা সহজ একবারে, জাস্ট আপনি কন্ট্রোল এ দিয়ে ক্লিক করলেন, যেহেতু আমার অন্য কোনো ডেটা, অন্য কোনো কিছু নাই, শুধুমাত্র ডেটাই আছে, যেহেতু শুধু ডেটা আছে আমি কন্ট্রোল এ দিয়ে সব একবার সিলেক্ট করে নিলাম। তারপর হচ্ছে আপনি এখানে এডিট প্যানেলে যাবেন। এডিট প্যানেলে যাওয়ার জন্য এডিট কমান্ড দিবেন, তারপরে এখানে যে কন্ট্রোল ভি চাপ দিবেন, কন্ট্রোল ভি চাপ দিলে একটা অপশন আসবে যে আপনি কি ফার্স্ট রো কে ভ্যারিয়েবল নেম হিসেবে ট্রিট করতে চান, ওটা ওকে দিবেন, তাহলে হচ্ছে সে ফার্স্ট রো কে ভ্যারিয়েবল নেম হিসেবে ট্রিট করে ডেটাটা এন্ট্রি নিয়ে নেবে। আচ্ছা, যেটা বলছিলাম যে আহ, প্রথমে আপনি সেম শুরু করার আগে কিছু আপনার বেসিক অ্যানালাইসিস করে নিতে পারেন, যেমন আপনি যদি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আপনার রিপোর্টে দেখাতে চান, অথবা সামারি স্ট্যাটিস্টিক্স, অথবা অন্য যে কোনো টেস্ট হতে পারে যেগুলো হচ্ছে আপনি দেখাতে পারেন, সেগুলো করে তারপর হচ্ছে আপনি এসিএম শুরু করতে পারেন। আচ্ছা, এখানে দেখেন যে আমার যে রিসার্চ ডিজাইনটা দেখাইছি, সেখানে দেখেন ডেটা স্ক্রিনিং, তারপর হচ্ছে স্ক্রিনিং করলাম, লেটেন্ট ভেরিয়েবল এস্টাবলিশ করলাম। এস্টাবলিশ লেটেন্ট ভেরিয়েবল বলতে আমি কোন কোন ভ্যারিয়েবল বা কোন কোন কোশ্চেন দ্বারা একটা ল্যাটেন্ট ভ্যারিয়েবল তৈরি করতেছি, একটা কনস্ট্রাক্ট তৈরি করতেছি সেটা। তো এটা আপনি আপনার রিপোর্টে যখন রিপোর্ট করবেন, আপনি একটা টেবিলে সাজায় সুন্দর করে ই করতে পারেন যে আপনি এই কনস্ট্রাক্টটা তৈরি করছেন এই তিনটা কোশ্চেন দ্বারা। আপনি দ্বিতীয় ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস কনস্ট্রাক্টটা তৈরি করছেন এই তিনটা কোশ্চেন এইভাবে রিপোর্ট করতে পারেন। এরপরে একটা সামারি স্ট্যাটিস্টিক দিছি, বেসিক একটা জিনিস। এরপর হচ্ছে আমার এসিএম, স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এস্টিমেশনটা শুরু হয়েছে। তো এসিএম শুরু করার জন্য আপনার কিছু আহ, ধাপ অনুসরণ করতে হয়, এটাকে এই জন্য পাথ অ্যানালাইসিসও বলে। অন্যান্য মডেল দেখা যায় যে খুব বিষয়গুলো অনেক সিম্পল, কিন্তু এসিএম এর ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু আহ, প্রক্রিয়া অনুসরণ করে তারপর হচ্ছে আপনার মডেলটা রান করতে হয়। অর্থাৎ আপনি কিন্তু খুব সহজে জাস্ট আপনি যদি যে মেন রেজাল্টটা চান সেটা খুব সহজে একটা কমান্ড দিয়ে একটা প্রেস করে আপনি সেই রেজাল্টটা পেয়ে যাবেন। কিন্তু এসিএমটা করার জন্য হচ্ছে আপনাকে কিছু ধাপে ধাপে যেতে হবে। প্রথম যে ধাপটা সেটা বলতেছে মেজারমেন্ট মডেল। তো মেজারমেন্ট মডেলটা হচ্ছে যে আপনি ভ্যারিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপ গুলো চেক করবেন, ওই ভ্যারিয়েবল গুলোর মধ্যে রিলেশনশিপটা কেমন। আহ, যেমন গতকালকে কোরিলেশন দেখাইছিলাম, তো কোরিলেশনের মাধ্যমে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে রিলেশনশিপটা কেমন। এটা একটা জিনিস গেল। এরপর হচ্ছে ওই কোরিলেশনটা ঠিক আছে কিনা সেটাও আপনি চেক করবেন, যেমন গতকালকে স্যার বলছিল যে ওটা আমরা কিভাবে করতে পারি যে সিগনিফিকেন্ট কিনা, মানে ওই রিলেশনশিপটা যেটা আমরা কোরিলেশন দেখতেছি সেটা। অর্থাৎ আপনি যখন আমি গতকাল বলছিলাম যে গতকালকে জাস্ট আমরা র্যান্ডম জিনিস দেখাচ্ছিলাম, কিন্তু এখন যেহেতু আমি একটা মডেল অনুসরণ করছি, তো মডেলে কিছু আপনার সিস্টেমেটিক ধাপ আছে, সেই সবগুলো পার করে তারপর আপনাকে যেতে হবে। আর আমি যে একবারে সবকিছু দেখাচ্ছি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ তাও না, আমি জাস্ট মোটামুটি আমি যতটুকু জানি এবং আহ, কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া দেখাচ্ছি, কারণ এটা হচ্ছে অনেক প্রকার হতে পারে। আপনি যদি গুগল স্কলারে যে সার্চ দেন দেখতে পারবেন বিভিন্ন রিসার্চার বিভিন্ন ভাবে করে থাকে, অর্থাৎ যার যার প্রয়োজন অনুযায়ী সে ওটাকে অ্যাডজাস্ট করে থাকে। তো মেজারমেন্ট মডেল, তারপর হচ্ছে ডিসক্রিমিন্যান্ট ভ্যালিডিটি, যেটা হচ্ছে ভ্যালিডিটি চেক করা। দেখেন আমরা ল্যাটেন্ট ভ্যারিয়েবল নিয়ে কথা বললাম যে ল্যাটেন্ট ভ্যারিয়েবল এস্টাবলিশ করব। এখন এই ল্যাটেন্ট ভ্যারিয়েবল যে এস্টাবলিশ করলাম এটা কি ঠিক আছে কিনা সেটাও আপনাকে চেক করে নিতে হবে। অর্থাৎ আপনি যে এডুকেশন, এক্সপিরিয়েন্স এবং লিডারশিপ তিনটা কোয়ালিটিস দ্বারা একটা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস নির্ধারণ করলেন, এটা কি আসলে এই তিনটা দ্বারা নির্ধারণ করা যায় কিনা এটাও আপনাকে টেস্ট করে নিতে হবে। এটা টেস্ট করার অনেকগুলো টেকনিক আছে। তো আপনি যখন এটা টেস্ট করে শিওর হতে পারবেন যে হ্যাঁ আসলে যে এটা ভ্যালিড, আমি এই তিনটা কোশ্চেন দ্বারা আমি ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস নির্ধারণ করতে পারি, তখন হচ্ছে আপনি ওইটা নিয়ে ফার্দার আগাইতে পারবেন। এরপরে হচ্ছে আমরা এসিএম মডেলে যাব, এস্টিমেশন। স্ট্যাটাতে এটা মূলত গ্রাফিক্যালি করা হয়। গ্রাফিক্যালি আমি একটু আগে যে মেডিয়েটিং ভেরিয়েবল বা মডারেটিং এগুলো দেখালাম, এগুলো হচ্ছে জাস্ট এখানে আমি এই জিনিসগুলো দেখাবো, যার কারণ হচ্ছে জাস্ট একটু ব্রিফ দিয়ে নিয়েছি। এরপরে লাস্টে হচ্ছে বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপিং জিনিসটা হচ্ছে যে রেপ্লিকেট করা। আমি এইখানে কিন্তু স্ট্রাকচার মডেল এখানে মোটামুটি আমি আমার এসি মডেলটা করে ফেলবো।
এখানে আমি একটা রেজাল্টও পেয়ে যাব, যে কোনটা কাকে এফেক্ট করতেছে, পি ভ্যালু কত, আর স্কোয়ার কত, সবকিছু আমি এখানে পেয়ে যাচ্ছি। বুটস্ট্র্যাপিং হচ্ছে রেপ্লিকেট করা। মনে করেন যে আপনি সার্ভে ডেটা কালেক্ট করেছেন 200 জন, 200 জন রেসপন্ডেন্ট থেকে, কিন্তু আপনি দেখতে চান যে যদি এই ডেটাটা 5,000 হতো, 10,000 হতো, তাহলে কেমন হতে পারে। অর্থাৎ এই ডেটাটাকে রেপ্লিকেট করে তারপরে দেখা। এটা করা হয়েছে এই জন্য যে রবাস্টনেস, আপনি যে রেজাল্টটা পাইছেন, আপনি যে এস্টিমেশনটা করছেন, এটা কতটুকু রবাস্ট, কতটুকু শক্তিশালী, সেটা চেক করার জন্য। আর সেটা চেক করার জন্য হচ্ছে আপনি যখন বুটস্ট্র্যাপিং কমান্ড দিবেন স্টার্টাতে, সে তখন ওই ডেটাটাকে বিভিন্ন র্যান্ডম ভাবে রেপ্লিকেট করে আবার ওইটা এস্টিমেট করে দেখাবে। এবং আপনি যদি দেখেন যে আপনার মেন যে মডেল, সেটার থেকে এই বুটস্ট্র্যাপিং মডেল মোটামুটি সেম না হলেও কাছাকাছি আছে, তখন আপনি বলতে পারবেন যে আসলে আমার এই যে রেজাল্টটা আসছে এটা রবাস্ট, মানে আমি রেপ্লিকেট করে দেখেছি তাও রেজাল্ট মোটামুটি কাছাকাছি আসে। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে মেজারমেন্ট মডেলে যাচ্ছি। তো মেজারমেন্ট মডেলের জন্য হচ্ছে আমরা কোরিলেশন করতেছি। কোরিলেশনের জন্য কোরিলেট, যেটা গতকাল দেখাইছিলাম, যে আপনি যদি একবারে দেন তাহলে হচ্ছে সবগুলো একবারে কোরিলেশন আসবে। আর আপনি স্পেসিফিক দেখতে চাইলেও সেটাও দেখতে পারবেন। এটা এখানে হচ্ছে অনেকগুলো প্রশ্ন, আমি এখনো ভ্যারিয়েবল ল্যাটেন্ট হিসেবে সিলেক্ট করিনি, তো প্রশ্নগুলোরই একবারে কোরিলেশন চলে আসছে। তো যখন ল্যাটেন্ট করব তখন হয়তো আরেকবার দেখতে পাবেন। তো এখন হচ্ছে এই যে যে কোরিলেশনটা আসছে, এই কোরিলেশনটা ভ্যালিড কিনা, অথবা কোরিলেশনের কোন ভ্যালুগুলো কিরকম, মানে ঠিক আছে কিনা, পি ভ্যালু সিগনিফিকেন্ট কিনা, সেটা আমরা কিভাবে চেক করব। তো সেটা চেক করার জন্য হচ্ছে আমরা PwC ডাবল আর দিয়ে, তারপর হচ্ছে আপনি যেই ভ্যারিয়েবল গুলো দেখতে চাচ্ছেন সেগুলো দিবেন, লাস্টে লিখবেন সিগনিফিকেন্ট। তো এখানে যেহেতু অনেকগুলো ভ্যারিয়েবল, আমি এই সবগুলো সিলেক্ট করছি না, সহজভাবে দেখানোর জন্য তিনটা দেখাচ্ছি। লাস্টে লিখবো সিগনিফিকেন্স, SIG শুধু, পুরোটা লেখা লাগবে না। দেখেন তিনটার ভ্যারিয়েবলের মধ্যে কোরিলেশন দেখাচ্ছে, এবং নিচে যে ভ্যালুটা, পি ভ্যালুটা, এটা দেখেন, এই যে এটা হচ্ছে পি ভ্যালু, নিচে যে ভ্যালুটা দেখাচ্ছে এটা হচ্ছে পি ভ্যালু। এটা দেখতে পাচ্ছেন সবগুলো 0 0, মানে সবগুলো হচ্ছে লেস দেন 1%। এখানে যদি লেস দেন 10% থাকে তখন আপনি বলতে পারেন যে এটা সিগনিফিকেন্ট। আচ্ছা, এইখানে দেখেন, এইখানে কিন্তু দেখাচ্ছে না পি ভ্যালু, এটা কিন্তু ওর সাথে ওর, অর্থাৎ Q1 এর সাথে Q1, এই জন্য হচ্ছে আপনি এখানে কিছু দেখতে পাচ্ছেন না। শুধুমাত্র যখন অ্যামং দা হচ্ছে তখন দেখতে পাচ্ছেন। এখন দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা ল্যাটেন্ট ভেরিয়েবল এবং স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ যাব। তো ল্যাটেন্ট ভেরিয়েবল আমি আলাদা করে এখানে দেখাচ্ছি না যে কিভাবে কোনটা কোনটা বিল্ড করব। আমরা সহজভাবে ধরে নিচ্ছি আমাদের যে ডেটাটা আছে এখানে হচ্ছে, একবার সহজভাবে বলে নিচ্ছি যে C1 যে পর্যন্ত আছে, মনে করেন এই তিনটা মিলে একটা কনস্ট্রাক্ট, C2 এই তিনটা মিলে একটা কনস্ট্রাক্ট। এখন এখানে আপনার রিসার্চে অনেক কিছু হতে পারে, যেমন আমি প্রথমটা বললাম ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, দ্বিতীয়টা হতে পারে ট্যানজিবিলিটি। ট্যানজিবিলিটি কি? ট্যানজিবিলিটি হচ্ছে যে আপনার যে বিজনেসের যে অ্যাসেট আছে সেটা কতটুকু ট্যানজিবল, কতটুকু আপনি, যেমন আমার ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে কতটুকু সেই আপনার বিজনেসের ভ্যালিডিটি বা বিজনেসের দেখায় আপনি কতটুকু লোন পাইতে পারেন ব্যাংক থেকে, এটা হচ্ছে একটা ট্যানজিবিলিটি হতে পারে। আপনার ডকুমেন্টস কতটুকু ভ্যালিড, এরকম একটা বিষয় আসতে পারে। তারপরে আসতে পারে গ্রোথ। এখন গ্রোথ অনেক সময় এককভাবেও নির্ধারণ হতে পারে, অনেক সময় একাধিক ভ্যারিয়েবল দ্বারা নির্ধারণ হতে পারে। আপনি যদি প্রশ্ন করে করে অ্যান্সার আনেন তখন দেখা যাবে অনেকগুলো দিয়ে আপনি মেজার করছেন, অথবা ডিরেক্টও আপনি করতে পারেন যে কতটুকু আপনার গ্রোথ হচ্ছে সেটাও করতে পারেন। তো এটা আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে, আর আপনার কনস্ট্রাক্ট গুলো কি কি হবে। তো এটা আমি আলাদা করে টেবিলে করে দেখাচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে যে প্রত্যেকটা কি 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 কি। জাস্ট ধরে নেবেন যে যে Q1 Q2 Q3 তিনটা কোশ্চেন দ্বারা একটা C1 কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছে। এখানে C2 এর আন্ডারেও তিনটা কোশ্চেন, একটা কনস্ট্রাক্ট তৈরি করা হয়েছে। কনস্ট্রাক্ট বলতে আমি ল্যাটেন্ট ভেরিয়েবলকে বোঝাচ্ছি। আচ্ছা,
এখন হচ্ছে আমরা স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং এ যাব। তো এখানে যাওয়ার জন্য এটা হচ্ছে কমান্ড দিয়েও করতে পারবেন। আমি বলেছিলাম যে স্টাডাতে হচ্ছে আমরা বেশিরভাগই কমান্ড দিয়ে করে থাকি, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে কমান্ডটা অনেক বেশি কমপ্লেক্স। আপনার লিখতে হলে অনেক কিছু লিখতে হবে, যার কারণে হচ্ছে আপনি এখান থেকে যাবেন। এখান থেকে যাওয়ার পরে এই যে এখানে দেখবেন স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং নামে একটা অপশনই আছে, এখান থেকে মডেল বিল্ডিং এন্ড এস্টিমেশনে যাবেন। এখানে আসলে একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনি চাইলে একটু ইন্টারফেসের সাইজ ছোট বড় করে নিতে পারবেন। এটা হচ্ছে আপনার ইন্টারফেস। এখন এই ইন্টারফেসে বাম পাশে কিছু আহ, জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার এই এসিএম মডেলটা বিল্ড করার জন্য প্রয়োজন হবে। তো সহজভাবে আমি অল্প কিছুর সাথে পরিচয় করে দিচ্ছি, কারণ এখানে অনেক কমপ্লেক্স আছে যেগুলো আমি নিজেও জানি না, অনেক অনেক কমপ্লেক্স। আপনারা হয়তো অনেক রিসার্চে যারা পড়েছেন দেখেছেন যে অনেক কমপ্লেক্স গ্রাফ থাকে। আমি এখানে সিম্পলটাই দেখাবো এবং হালকা কমপ্লেক্সও দেখাবো, কিন্তু রান করার সময় একবার সিম্পলটাই রান করব, কারণ হচ্ছে যে এই মডেলটা রান করতে অনেক সময় লাগে। যার কারণে যখন আমি রান করব তখন একটু সিম্পলটাই রান করব, বাট দেখানোর জন্য একটু কমপ্লেক্সও দেখাবো। আচ্ছা, এখানে দেখেন একটা শেপ হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ, আরেকটা হচ্ছে সার্কেল বা ওভাল। তো এই যে ওভালটা আছে এটাকে বলা হচ্ছে, এইখানে হচ্ছে ল্যাটেন্ট ভ্যারিয়েবলটা আসবে। আর এই যে রেক্টেঙ্গুলার শেপটা এখানে হচ্ছে আপনার প্রশ্নগুলো আসবে। অর্থাৎ আপনি তিনটা প্রশ্ন দ্বারা একটা ল্যাটেন্ট ভ্যারিয়েবল তৈরি করছেন, সেটা সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে তিনটা কোয়েশ্চেন। আর এই যে যে চিহ্ন, এই দেখেন সাইন দুটো আছে, একটা দেখাচ্ছে হচ্ছে ডিরেক্ট রিলেশনশিপ আর একটা হচ্ছে ইনডিরেক্ট রিলেশনশিপ। এখন দেখেন আমি ধরে নিচ্ছি, আমি ওই একটা উদাহরণ দিচ্ছি ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। তো মনে করেন যে আমি একটা ল্যাটেন্ট ভেরিয়েবল তৈরি করছি যেটার নাম হবে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। তো আমি এটাকে ম্যান সি লিখছি। ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, এই ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস তিনটা কোশ্চেন দ্বারা তৈরি করা হবে। এই তিনটা হচ্ছে Q1 Q2 Q3। আর এই অ্যারো চিহ্ন আমি এই দিকে দিয়ে দেখাবো যে এই ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস এই তিনটা প্রশ্ন দ্বারা তৈরি হয়েছে, এই ল্যাটেন্ট ভেরিয়েবলটা এই তিনটা কোশ্চেন দ্বারা তৈরি হয়েছে। এখন দেখেন এই যে সিলেক্ট অপশনে গিয়ে এটা ডাবল ক্লিক করলে আপনি ভ্যারিয়েবলের লিস্ট পাবেন। তো আমি ধরে নিচ্ছি আমার C1 হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। তো C1 এর Q1 সিলেক্ট করছি, এটাকে সেম ভাবে C1 এর Q2 সিলেক্ট করছি এবং এটাকে C1 এর Q3 দিচ্ছি। এখানে দুইটা হতে পারে, আবার 10টা হতে পারে। আচ্ছা, এই যে তিনটা কোশ্চেন দ্বারা আমি একটা C1 তৈরি করছি যেটার নাম দিচ্ছি ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। এই কনস্ট্রাক্ট তৈরি করাটা কি সবাই বুঝেছেন? কারো কোনো কনফিউশন থাকলে এখানে বলতে পারেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি কারো কনফিউশন নাই। এখন দেখেন এইভাবে হচ্ছে আপনি এখানে অনেকগুলো কনস্ট্রাক্ট তৈরি করতে পারবেন। কনস্ট্রাক্ট বলতে হচ্ছে ল্যাটেন্ট ভেরিয়েবলকে বোঝাচ্ছি। এখানে আমাদের 10টা প্রশ্ন আছে, তো আমি চাইলে 10টা কনস্ট্রাক্ট এখানে তৈরি করতে পারি। আচ্ছা, এখন দেখেন আমার আরেকটা কনস্ট্রাক্ট এখানে দিলাম। কনস্ট্রাক্ট বোঝানো হয়েছে, আমি হচ্ছে ওই মিডিয়েটিং রিলেশনটা এখানে বোঝানোর জন্য একটু আবার দেখাচ্ছি। তো স্যার যে উদাহরণটা দিয়েছিল সেটা যদি বলি, যে ফাইন্যান্সিয়াল লিটারেসির উদাহরণটা।
আচ্ছা, তো আপনি যখন আপনার কোনো সিম্পল কোনো হালকা কমপ্লেক্স এই জাতীয় যখন আপনার কোনো রিলেশন অ্যানালাইসিস করবেন, তখন আপনি এইভাবে অ্যানালাইসিসটা করতে পারেন যে এটা একে মিডিয়েট করে এখানে আসতেছে ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল বিহেভিয়ার হয়ে এখানে ফাইন্যান্সিয়াল ওয়েলবিং আসতেছে, এভাবে করতে পারেন। তো এটা জাস্ট আমি দেখানোর জন্যই দেখালাম। এখন আচ্ছা, আমি একবারে মডেলে যাব। তো আমি 4টা অথবা 5টা কনস্ট্রাক্ট তৈরি করে দেখাবো। আচ্ছা। আচ্ছা, এটা ধরেন হচ্ছে C1। তো C1 এই 3টা কোয়েশ্চেন দ্বারা তৈরি হয়েছে, ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। এরপরে যদি আমরা ধরে নিই এটাকে ফাইন্যান্সিয়াল লিটারেসি, ফাইন্যান্সিয়াল লিটারেসি এই 3টা প্রশ্ন দ্বারা তৈরি হয়েছে। এরপর যদি এটাকে আমরা বলি ট্যানজিবিলিটি। আচ্ছা, এরপরে যদি এটাকে বলি যে রিস্ক ম্যানেজমেন্ট, অর্থাৎ একটা ফার্মের তার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটিস কতটুকু। তো এটাও দেখা গেছে যে আপনি হয়তো একটা ভ্যারিয়েবল বা একটা কোশ্চেন দ্বারা পরিমাপ করতে পারবেন না, এরকম। এখানে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল, সেটা 3টা প্রশ্ন দ্বারা তৈরি করলাম। এটা হচ্ছে আমার C1। C1 বলতে আপনি ধরে নিতে পারেন যেটা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস। তো C1 ভ্যারিয়েবল বা C1 ল্যাটেন্ট ভ্যারিয়েবলটা এই 3টা প্রশ্ন দ্বারা তৈরি হবে। সেটা হচ্ছে C1 Q1। আপনাদের যে এক্সেল বা ডেটা শিট থাকবে সেখানে কিন্তু সবকিছু এইভাবে থাকবে না, এগুলো হচ্ছে জাস্ট আমি বোঝানোর জন্য সহজভাবে এভাবে লিখেছি। সেখানে আপনার বিভিন্ন প্রকার প্রশ্ন হতে পারে। এগুলো হচ্ছে আপনাকে নিজেকে সাজায় নিতে হবে যে আপনি কোন কোন কোশ্চেন দ্বারা আপনি কোন ল্যাটেন্টটা তৈরি করতে চান। এটাকে আমরা C2 দেই। এই ভ্যারিয়েবলটার নাম দিলাম C3। যাদের স্টাটা ইনস্টল করা আছে তারা একটু এটা ওপেন করে একটু করতে পারেন। কারণ কি, আহ, আপনার মনে হচ্ছে যে আপনি রেকর্ড ক্লাস দেখে বা রেকর্ডিং দেখে হয়তো এটা করে ফেলতে পারবেন, বাট বাস্তবে এমন হয় না। বাস্তবে আপনি যখন করতে যাবেন তখন দেখবেন যে বিভিন্ন প্রকার সমস্যা আসবে, বিভিন্ন প্রকার প্রশ্ন আসবে। তো আপনি যদি এখন করেন তাহলে একটু সুবিধা হবে।
আচ্ছা, আমি 5টা ল্যাটেন্ট ভেরিয়েবল কনস্ট্রাক্ট করছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি অনেক কমপ্লেক্স লাগতেছে। তো এখানে অনেক ভেরিয়েবল থাকতে পারে, 5টাতে অনেক হিজিবিজি দেখাচ্ছে। এখন আমরা হচ্ছে কনস্ট্রাক্ট তৈরি করলাম। এখন হচ্ছে আমরা কি করতে চাই, বা আমাদের যে রিসার্চ পেপার পড়ে আমরা কি বের করেছি, কার সাথে কার রিলেশন, কে কাকে এফেক্ট করতেছে, সেটা হচ্ছে নির্ধারণ করা হবে। মনে করেন হচ্ছে যে এই C5 হচ্ছে একটা ফার্মের প্রফিটেবিলিটি, অর্থাৎ আমার এটা হচ্ছে আমার মেন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যে ফার্মের প্রফিটেবিলিটি কেমন সেটা আমরা দেখতে চাই। ফার্মের প্রফিটেবিলিটি কোন কোন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা আমরা দেখতে চাই। তো এখানে মনে করেন ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, সে প্রফিটেবিলিটিকে এফেক্ট করতেছে। আবার এটা মনে করেন ফাইন্যান্সিয়াল লিটারেসি সেও প্রফিটেবিলিটিকে এফেক্ট করতেছে। আবার এটা দেখেন, এটা ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি C1, আর এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি। আমি একটু নাম দিই তাহলে হচ্ছে একটু বুঝতে সুবিধা হবে। ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, ফাইন্যান্সিয়াল লিটারেসি। প্রফিটেবিলিটি। আচ্ছা দেখেন, আমাদের এই এসি মডেলটা ইউজ করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনার এই কমপ্লেক্স রিলেশনগুলোকে অবজার্ভ করা। এখন দেখেন, এই যে যে ফাইন্যান্সিয়াল লিটারেসি সে প্রফিটেবিলিটিকে এফেক্ট করতেছে, এই ফাইন্যান্সিয়াল লিটারেসি কিন্তু ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিসকেও এফেক্ট করবে। কারণ ফাইন্যান্সিয়াল লিটারেসি কতটুকু, তার উপর হয়তো ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি সেটাও এফেক্টেড হবে। এখানে আমাদের C3, এটা মনে করেন ট্যানজিবিলিটি, এটা একটা নাম দেই। এই ট্যানজিবিলিটি সে হয়তো ডিরেক্টলি এফেক্ট করতেছে। C4, এটার একটা কি নাম দেওয়া যায়? রিস্ক ম্যানেজমেন্ট। একটা ফার্মের রিস্ক ম্যানেজমেন্ট কেমন সেটাও তার প্রফিটেবিলিটিকে এফেক্ট করতেছে। এখন এই যে যে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, এই ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিসও কিন্তু রিস্ক ম্যানেজমেন্টকে এফেক্ট করবে। আবার ফাইনাল এটা কিন্তু আপনি হচ্ছে আপনার রিসার্চ পেপার যে লিটারেচার আছে সেটা পড়ে ই করবেন, বের করবেন যে কোনটা কাকে এফেক্ট করতেছে। আমি হচ্ছে জাস্ট একটু অ্যাজাম্পশন করে বলতেছি, হয়তো বাস্তবে এমন হবে না, বা বাস্তবে হয়তো আরেকটু অন্যভাবে হবে। তো আবার ফাইন্যান্সিয়াল লিটারেসি সেও হয়তো রিস্ক ম্যানেজমেন্টকে এফেক্ট করতেছে। এখন দেখেন এই রিলেশনশিপ গুলো কত কমপ্লেক্স হয়ে গেছে। আরো আছে, যেমন এই যে চিহ্নটা, এটা হচ্ছে ইনডিরেক্ট রিলেশনশিপ, অর্থাৎ এদের মধ্যে ডিরেক্ট রিলেশনশিপ নাই। যেমন ধরেন ট্যানজিবিলিটির সাথে মনে করেন যে রিস্ক ম্যানেজমেন্টের ডিরেক্ট রিলেশন নাই, কিন্তু ইনডিরেক্ট রিলেশন আছে। ইনডিরেক্ট রিলেশনটা কেমন, যে আপনার ট্যানজিবল ফার্মের ভালো, যার কারণে হচ্ছে আপনি কি বলে ব্র্যান্ডিং, আপনার একটা গুড উইল আছে সমাজে, যার কারণে আপনার রিস্ক ম্যানেজমেন্ট কম। অর্থাৎ ইনডিরেক্ট একটা রিলেশনশিপ আছে, তখন আপনি এই সাইনটা দ্বারা এখানে বোঝাতে পারেন। আমি এই সাইনটা দিচ্ছি না, কারণ হচ্ছে এটা নিতে অনেক স্ট্যাটাস অনেক সময় নেয়, মাঝে মাঝে হ্যাংও করে, যার কারণে হচ্ছে আমি এটা দিচ্ছি না। কিন্তু আপনি এই ইনডিরেক্ট রিলেশনশিপটাও দেখাতে পারেন। আচ্ছা, যখন হচ্ছে আপনার এরকম তৈরি করা হয়ে যাবে, তারপর হচ্ছে আপনি এস্টিমেট করতে চান, তখন হচ্ছে এই যে এস্টিমেশনে যাবেন। এস্টিমেশনে গিয়ে এখানে এস্টিমেট চাপ দেবেন। এরপরে হচ্ছে আপনি অনেকগুলো অপশন পাবেন। তো
এটা হচ্ছে মেথড, মানে এসিএম এর কিছু মেথড আছে, তো নর্মালি ম্যাক্সিমাম লাইকলিহুড এই মডেলটা ইউজ করা হয়, এটা দিয়ে আপনি ওকে দিতে পারেন। আমি এখন এটা দেব না, কারণ হচ্ছে আমি যদি অ্যানালিসিসটা রান করি এটা হয়তো আমার 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত লাগতে পারে এটা কমপ্লিট হতে। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, যেমন হচ্ছে এই ইটিরেশনসটা, তো এটা হচ্ছে যে সে কতটুকু করবে, এটা থিওরিটিক্যাল পার্সপেক্টিভটা আমি জানি না, বাট প্র্যাকটিক্যালি যেটা সেটা হচ্ছে যে আপনি কত বেশি অপটিমাইজ করে তাকে দেখতে চান আর কি, মানে ওটা অনেক যত বেশি সার্কুলেট হবে, তো এখানে ইউজুয়ালি হচ্ছে 20,000 হচ্ছে স্ট্যান্ডার্ড, 10,000-এর উপরেও যথেষ্ট ভালো। আহ, কিন্তু আপনি যখন ট্রায়ালের জন্য রান দেবেন চেষ্টা করবেন যে মোটামুটি 2,000-এর নিচে রাখা, 2,000 বা 3,000-এর নিচে রাখার, কারণ এটা যত বেশি দেবেন আপনার এই মডেলটা রান হইতে তত বেশি সময় লাগবে। আচ্ছা, আমি এই পর্যন্ত এখন একটু পজ নিচ্ছি, কারণ আমি এটা রান করছি না, আমি একটু ছোট একটা সিম্পল রিলেশন দিয়ে রান করে দেখাবো, কারণ এটা যদি রান করে দেখাতে চাই তাহলে হচ্ছে এই সেশন শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে আমার একটু প্যানেলে ফিরে আসি, এখানে দেখেন। এখন দেখেন, আমি কিন্তু তখন একটা জিনিস বলেছিলাম যে ভ্যালিডিটি চেক, অর্থাৎ আপনি যে এই যে যে তিনটা প্রশ্ন C1 C2, সরি C1 এর আন্ডারে Q1 Q2 Q3, এই তিনটা দিয়ে আপনি C1 যে কনস্ট্রাক্ট করছেন এটা কি আসলে ভ্যালিড কিনা, এটা কিন্তু আপনার ওই মডেলে যাওয়ার আগেই চেক করে নিতে হবে। এখন আপনি এই চেকটা কিভাবে করবেন, এটা চেক করা যায় বিভিন্ন ইয়ে আছে। ক্রোনস ব্যাস আলফা নামে একটা টেস্ট আছে, যেটা দ্বারা টেস্ট করা হয় যে এটা আপনি আসলে নিতে পারবেন কিনা, অর্থাৎ Q1 Q2 Q3 কে C1 এর মেজার হিসেবে নিতে পারবেন কিনা সেটা টেস্ট করবো। তো সেটা টেস্ট করার জন্য হচ্ছে কমান্ড হচ্ছে আলফা। আলফা কমান্ড দিয়ে এই তিনটা দিলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে স্কেল রিলায়েবিলিটি কোএফিসিয়েন্ট, এটাকে ক্রোনস ব্যাস আলফা নামেও বলে আর কি। আপনি যখন রিপোর্ট করবেন শুধু আলফা ইজ ইকুয়াল টু 0.91 রিপোর্ট করলেই হবে। এটার মানে হচ্ছে যে 91% রিলায়েবল। আর এটা অনেক ভালোই রেজাল্ট আসছে, কারণ আপনি 50%-এর উপরে হলে মোটামুটি ধরে নিতে পারবেন যে এটা ভালো, অর্থাৎ এই ভ্যালুটা যদি 50%-এর উপরে হয় তাহলে আপনি ধরে নিতে পারবেন যে ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটিস নির্ধারণ করার জন্য এই তিনটা কোয়েশ্চেনকে আপনি নিতে পারবেন। অর্থাৎ দেখেন, আমি কিন্তু চাইলেই এই কমপ্লেক্স মডেল রান করে ফেলতে পারবো না, আপনাকে আমাকে এগুলো রিলায়েবল কিনা ভ্যালিড কিনা সেগুলো চেক করে আসতে হবে। এরকম হচ্ছে আপনি প্রত্যেকটা চেক করবেন যে প্রত্যেকটা কনস্ট্রাক্ট আপনার এরকম ভ্যালিড কিনা, তারপর হচ্ছে আপনি মডেলে যেতে পারবেন। যদি কোনোটা দেখেন যে 50%-এর অনেক নিচে, 30% 40%, তখন আপনি ওটাকে বাদ দিয়ে দিবেন, অথবা আপনি ট্রাই করবেন যে তিনটা আসতেছেন আপনি দুইটা নিয়ে দেখেন, দুইটা নিয়ে হয়তো আসে কিনা, একটু ঘোরায় পেঁচায় দেখবেন, না আসলে যদি কোনোভাবে না হয় ওটাকে বাদ দিয়ে ট্রাই করবেন। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই বুঝেছেন? কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। ভাই ক্রোজব্যাক আলফা এটা কি 50% হবে নাকি 60%-এর নিচে? মানে এরকম আমরা তো যখন রিসার্চ মেথোডলজি পড়ছি তখন 60% নিচে থাকলে তো ওইটা আর কি নেওয়া যায় না, এরকম করছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমি জাস্ট গেস করে বলছি, যে মানে এটা জাস্ট আমার অ্যাজাম্পশনে বলছি, এটা থিওরিটিক্যাল না। আহ, অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে আপনি যখন একটু রিসার্চ পেপার পাবলিশ করতে যাবেন তখন হয়তো আপনাকে বলবে যে 70%-এর উপরে। আপনি একাডেমিক রিপোর্ট করার জন্য হয়তো 50% 40% আপনি করে ফেলতে পারতেছেন, আর আপনি যেটা বইয়ে পড়ছেন সেটা হচ্ছে একটা আইডিয়াল জিনিস, আইডিয়াল উদাহরণ আর কি, যে এত পার্সেন্ট হলে সেটা মোটামুটি আমরা ভালো বলতে পারি। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি হচ্ছে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা এই পর্যন্ত তো সবাই বুঝেছেন যে এইরকম কমপ্লেক্স একটা রিলেশনশিপ আপনি আপনার লিটারেচার পড়ে বের করবেন। এটা হচ্ছে যখন আপনার কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করবেন, যেমন আমি ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে কাজ করেছি, যে ক্যাপিটালিস্ট। মামুন, জি স্যার।
এই আমি তো ছাত্রদের সাথে উদ্দেশ্যে একটু বলি আর কি। এটা তো মূলত স্যাম যদি করতে হয় তাহলে তো আগে কিছু তাকে প্রায়র টেস্ট করে নিতে হবে, এটা অলরেডি তুমি বলছো। জি স্যার। কনভেন্স আলফা দিয়ে বের করে নিতে হবে যে এটা রিলেশনশিপটা গুড আছে কিনা। হুম। তো এটা যদি সবাই না বুঝে তাহলে তো স্যাম করতে পারবে না। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, সেম করার প্রথম কাজ হচ্ছে যে একটা রিলেশনশিপটা আদৌ আছে কি নাই এটা আগে আমাদেরকে টেস্ট করে নিতে হবে যে জি স্যার। এটা জাস্টিফাইড। এটা জাস্টিফিকেশনটা আসবে থ্রু দ্য লিটারেচার রিভিউ অর থ্রু দ্য উইজডম অথবা অবজারভেশন। বিভিন্ন ভাবে আমরা এটাকে জাস্টিফাইড করতে পারি, কোশ্চেন এর থেকেও জাস্টিফিকেশন আসতে পারে। হুম। হ্যাঁ, তো এটা সবাই যদি বুঝে থাকে দেন তুমি সামনের দিকে আগাও, নাহলে তো অনেকে বুঝবে না যে আসলে আমি স্যাম রান করলে তো হবে না। এটা আমার মনে হয় একটু সবার কাছ থেকে ওপিনিয়ন নাও যে আচ্ছা। ওই জায়গাটা সবাই বুঝছে কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আপনারা সবাই একটু বলবেন, কারণ আমরা যখন নর্মাল কোনো একটা রিগ্রেশন করি তখন কিন্তু আমাদের এত কমপ্লেক্স জিনিস থাকে না। তখন দেখা গেছে আমাদের একটা ফ্যাক্টর আছে, ফার্মের টোটাল ডেট আছে, টোটাল অ্যাসেট আছে, আমরা ওটাকে প্রফিটে কিরকম প্রফিট দিয়ে রিগ্রেশন করতেছি, এরকম একটা ভ্যালু চলে আসছে। কিন্তু এইখানে কিন্তু বিষয়টা এমন না। এখানে হচ্ছে আপনি একটা কমপ্লেক্স মেজারমেন্টের মাধ্যমে আসতেছেন। তো ওই জিনিসটা একটু বোঝা জরুরি। যদি কারো সমস্যা থাকে আবার একটু বলতে পারেন, বা আপনারা এখন পর্যন্ত কি বলছেন বুঝতে পারছেন সেটাও শেয়ার করতে পারেন। আচ্ছা, আমি এখন পর্যন্ত যেটা বলছি সেটা একটু আবার রিক্যাপ করি। এটার জন্য হচ্ছে আমি আমার রিসার্চ ডিজাইনে চলে যাই। তো এখানে দেখেন, প্রথমে হচ্ছে আমি ভ্যারিয়েবল গুলোর মধ্যে একটা রিলেশনশিপ চেক করছি। সেটা হচ্ছে কোরিলেশনের মাধ্যমে। তারপর হচ্ছে কই কোরিলেশনটা ভ্যালিড কিনা সেটা হচ্ছে আমরা পি ভ্যালুর মাধ্যমে চেক করছি। তারপর হচ্ছে আমরা ল্যাটেন্ট ভ্যারিয়েবল এস্টাবলিশ যে করেছি, সেই ল্যাটেন্ট ভ্যারিয়েবল এস্টাবলিশটা ঠিক আছে কিনা সেটা হচ্ছে আমরা ক্রোনস ব্যাস আলফার মাধ্যমে চেক করেছি। এবং যেটা বলেছি যে আলফার ভ্যালু মোটামুটি 50%-এর উপরে থাকলে আপনি সেটা নিয়ে গোথ্রো করবেন, আর 50%-এর নিচে থাকলে ধরে নেবেন যে ওইটা আসলে রিপ্রেজেন্ট করছে না। আর আরেকজন যেমন বললো যে 60%, হ্যাঁ 60% যেটা হচ্ছে আইডিয়াল। তারপরে যখন আপনি আরো কিছু ক্রিটিক্যাল রিসার্চ করবেন তখন দেখা গেছে এই ভ্যালুগুলো আরো বেশি বাড়ে। যেমন আমরা আমাদের রিসার্চ গুলোতে, আমরা তো নর্মালি বিজনেস ফিল্ডে যারা, তারা ইকোনমেটিক্স নিয়ে কাজ করি। তো ইকোনমেটিক্স রিসার্চে আমরা 10% পর্যন্ত পি ভ্যালু সিগনিফিকেন্ট নেই, কিন্তু দেখা গেছে যারা এগ্রিকালচারে কাজ করে তারা হয়তো 5% পর্যন্ত নেয়। আবার যারা মেডিকেল ফিল্ডে কাজ করে তারা 1% নেয়, অর্থাৎ তাদের কাছে 1%ও অনেক বেশি। তো এটা হচ্ছে পুরোপুরি বিভিন্ন জাজমেন্টের উপর ডিপেন্ড করবে। এরপর যখন হচ্ছে আমরা ল্যাটেন্ট ভ্যারিয়েবলটা ঠিক আছে শিওর হব, তারপর হচ্ছে আমরা এই স্ট্রাকচারাল যে মডেল আছে সেই মডেলে যাব। স্ট্রাকচারাল মডেলটা হচ্ছে এটা। এটা তৈরি করার পরে হচ্ছে আমরা এখান থেকে এস্টিমেট করতে পারবো। এখানে এস্টিমেট অপশনে গেলে ম্যাক্সিমাম লাইকলিহুড দিয়ে ওকে দিলেই হবে। আর আপনি যখন একটু তাড়াতাড়ি দেখতে যাবেন তখন এখান থেকে ভ্যালুটা একটু কমায় নেবেন, কারণ এটা যত বেশি থাকবে তত বেশি সময় নেবে। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা সিম্পল সিম্পল এসসিএম রান করে দেখাবো। আমি জানি না এটাই রান হবে কিনা, কারণ ডেটাটা যেহেতু র্যান্ডম ডেটা। তো আমি ট্রাই করব এটাতে রান করা। যদি না হয় তাহলে হচ্ছে আমার যে রিসার্চের ডেটা আছে আমি সেখান থেকে দেখানো ট্রাই করব। কারণ এসসিএম হচ্ছে যেটা বলেছি এটা অনেক অ্যাডভান্স। তো আপনার যদি ডেটায় কোনো ঝামেলা থাকে তখন দেখা যাবে যে এটা হয়তো রান হচ্ছে না, অথবা রান হলেও ঠিকঠাক ভাবে আসছে না। আচ্ছা, আমি এই সবগুলোকে ডিলিট করে দিচ্ছি। সবগুলো ডিলিট, হ্যাঁ সবগুলো ডিলিট করে দিই।
আচ্ছা, আমরা সিম্পল ভাবে দেখানোর জন্য হচ্ছে ম্যানেজিয়াল ক্যাপাবিলিটিস আর প্রফিটেবিলিটি দুইটা জিনিস দেখাচ্ছি, দেখানোর ট্রাই করছি। দেখি দেখানো যায় কিনা। আর সিম্পল ভাবে নেওয়ার জন্য হচ্ছে আমি দুইটা প্রশ্ন নিয়েছি মাত্র, যে এই দুইটা প্রশ্ন যা ম্যানেজার ক্যাপাবিলিটিস নির্ধারিত হচ্ছে, এবং প্রফিটেবিলিটির জন্য হয়তো দুইটা নিব। যেটা যদি আমি নেই যে C10 এর থেকে নেই, যে C10 এর Q1, C10 এর Q3, এই ম্যানেজার ক্যাপাবিলিটিস প্রফিটেবিলিটিকে কেমন এফেক্ট করছে সেটা আমি দেখতে চাই। তো আমি খুব সিম্পল একটি মডেল ড্র করে নিলাম, তো এখন হচ্ছে আমি এস্টিমেট করব। এস্টিমেট করার জন্য আমি এখানে ইটারেশনস 5000 দেই। আচ্ছা, এখানে আরো অনেক অপশন আছে। যেমন হচ্ছে আপনি স্ট্যান্ডার্ডাইজ যে কোএফিসিয়েন্ট ভ্যালু সেটা দেখতে চান কিনা, সেটা হয়তো আপনি প্রথমবার রান করার পর দ্বিতীয়বার একটু দেখার জন্য করতে পারেন। তো আমি প্রথমবার রান করে দেখি এটা রান হয় নাকি। এটা চলছে। আপনি যদি প্যানেলে যান, আচ্ছা এটা রান হয়েছে। এটা রান হয়েছে কিন্তু ঠিকঠাক ভাবে রান হয় নাই। আচ্ছা, না মোটামুটি ভালোই হয়েছে, যা এক্সপ্লেন করার মতো হয়েছে। আচ্ছা, দেখেন আমরা বলেছিলাম যে কোনো একটা মডেল রান করার পরে প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে মডেলটা ফিট কিনা, তারপর হচ্ছে আপনি এক্সপ্লেনেশনে যাবেন। তো মডেল ফিট কিনা চেক করার জন্য এখানে হচ্ছে আপনি তেমন কিছু পাবেন না। এখানে হচ্ছে এই যে ম্যাক্সিমাম লাইকলিহুড যেটা আছে, লগ লাইকলিহুড, এই এমএল এস্টিমেশন মেথড, যেটা এমএল দ্বারা বোঝাইছে হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুড, যেটা হচ্ছে আমরা ফলো করেছি। আর এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে ম্যাক্সিমাম লাইকলিহুডের ভ্যালু। তো এইটা যত পজিটিভ হবে তত ভালো, এটা এখানে নেগেটিভ আসছে মানে হচ্ছে মডেলটা তত বেশি ভালো না আর কি। তো আপনার যখন মেন অরিজিনাল অ্যানালাইসিস করবেন তখন চেষ্টা করবেন যে এই ভ্যালুটা যেন ভালো একটা ফিগার থাকে। আচ্ছা, এখন হচ্ছে এই মডেলটা ফিট কিনা সেটা হচ্ছে আমরা আর স্কোয়ারের মাধ্যমে দেখবো। আর আর স্কোয়ার ভ্যালু বের করার জন্য হচ্ছে আমরা এই কমান্ডটা দেব। দেখেন কমান্ডের নামটা আসলে একটু কঠিন, মুখ দিয়ে বলাও যায় না, মনে রাখাও যায় না। আমি একটু ফাইল বা এমনি নোটপ্যাডে সেভ করে রেখেছি। তো এটা যখন আপনি দিবেন তখন হচ্ছে আপনি আর স্কোয়ার ভ্যালু পাবেন। তো দেখেন ওভারঅল আর স্কোয়ার 92%, অর্থাৎ যথেষ্ট ভালো একটা আসছে, মডেল আসছে। অর্থাৎ আমি ফার্দার এক্সপ্লেনেশনে যেতে পারি। এখন দেখেন এইখানে যদি আমার গ্রাফে যাই, এখানে হচ্ছে আপনি একটা ভ্যালু দেখতে পাচ্ছেন, ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস প্রফিটেবিলিটিকে এফেক্ট করতেছে। কতটুকু এফেক্ট করতেছে? 0.089। এই ভ্যালুটা হচ্ছে কোএফিসিয়েন্ট ভ্যালু, আপনি এখানে টেবিলেও দেখতে পাবেন ভ্যালুটা, যে কি বলে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস প্রফিটেবিলিটিকে কতটুকু এফেক্ট করতেছে। এই যে 0.088, ওইটা 0.089 হিসেবে আসছে এখানে। এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ভ্যালু, অর্থাৎ ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস প্রফিটেবিলিটিকে পজিটিভলি এফেক্ট করতেছে, এবং সেই এফেক্টের ভ্যালুটা হচ্ছে 8.9%। অর্থাৎ ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস যদি বাড়ে তাহলে একটা কোম্পানির প্রফিট 8.9%, অর্থাৎ 9%, যদি বলি যে 9% বেড়ে যায়। এটা হচ্ছে আপনার এক্সপ্লেনেশন। এখানে হচ্ছে আমরা খুব সিম্পল ভ্যালু নিছি, যখন সিম্পল মডেল নিছি, যখন আপনি কমপ্লেক্স নেবেন আরো কমপ্লেক্স রিলেশন পাবেন। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। তো দেখেন এইখানে মেন যে মডেল সেটা কিন্তু বেশি কঠিন না, খুবই সিম্পল। খুবই সিম্পল যে প্রফিটেবিলিটিকে ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস, এটা হচ্ছে আপনার মেন মডেল। আর এখানে হচ্ছে আপনি যে মেজারমেন্ট করছেন বিভিন্ন কিউ দ্বারা, সেগুলো আছে। তো এইটা খুব সিম্পল, কিন্তু আপনার মেন যে কমপ্লেক্স বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এইখানে আসবে, আপনি কিভাবে ল্যাটেন্ট ভেরিয়েবল তৈরি করতেছেন, কার সাথে কার রিলেশন, সেটা মেজার করা। এখন আমি লাস্টে আরেকটা জিনিস দেখাবো, সেটা বলছিলাম বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপিং জিনিসটা কি? বুটস্ট্র্যাপিং হচ্ছে যে আমার এক্সেল ফাইলটা যান,
দেখেন এখানে ডেটা আছে 200টা। এখন এই যে রেজাল্টটা আসছে এটা স্ট্রং কিনা সেটা মেজার করব। এটাকে আমি রেপ্লিকেট করব, তো রেপ্লিকেট করে এটা হচ্ছে বুটস্ট্র্যাপিং করার কমান্ড। এটা পুরো কমান্ড না, আসলে এটা হচ্ছে স্টার্টিং কমান্ড। আপনি যে সেম মডেল রান করছেন এসিএম, এটা শুরুতে এটা দিবেন। আচ্ছা দেখেন, বুটস্ট্র্যাপ তারপর আরইপিএস, এটা দ্বারা রেপ্লিকেট বোঝানো হয়েছে, রেপ্লিকেশনস। তো এখানে আপনি কতটা রেপ্লিকেট করতে চান? তো ইউজুয়ালি হচ্ছে 5,000 বাই ডিফল্ট করে থাকে, যে 5,000 রেপ্লিকেট করে দেখে। আপনি এটা বেশিও করতে পারেন, বাট আপনি যদি 5,000 রেপ্লিকেট করতে যান তখন দেখা যাবে অনেক সময় লাগবে। তো আমি এটা 800 করছি, যেহেতু 200 আছে। 800টা রেপ্লিকেট করে দেখি যে এটা রেজাল্টটা কেমন আসে। রেপ্লিকেশনটা আসতে সময় লাগছে, আমি এটা এখন দেখাবো না। তাহলে আমি যেটা দেখাচ্ছি আর কি, মানে এই কমান্ডটা দিলেই আপনার এরকম এখানে আসবে। এটা হচ্ছে সময় লাগে, এই যে যে চিহ্নগুলো আসছে এখানে, এরকম আসতে আসতে একবার আপনি যদি 5,000 দেন এরকম 5,000 পর্যন্ত যাবে আর কি। তো এটা আসতে একটু সময় লাগবে, যার কারণে হচ্ছে আমি একটু কমপ্লেক্সে যেতে চাচ্ছিলাম না। আচ্ছা, এখানে দেখেন আবার তো আবার বলতেছি, যখন আমি এসিএম শুরু করব প্রথমে হচ্ছে আমি আমার ডেটাটা হাতে পাওয়ার পর ডেটাটাকে স্ক্রিন করব। তারপর হচ্ছে আমি কোনটা ল্যাটেন্ট ভেরিয়েবল হিসেবে এস্টাবলিশ করতে চাই সেটা দেখে নিব, এবং এটাকে এই ল্যাটেন্ট ভেরিয়েবলের ভ্যালিডিটি সেটাও চেক করে নেব। এরপর হচ্ছে আমি একটা বেসিক সামারি স্ট্যাটিস্টিক দেখাবো, যেটা অ্যাজ ইউজুয়াল রিসার্চে দেখানো হয়। এরপরে এসএম এস্টিমেশনে যাওয়া হবে। তো এসএম এস্টিমেশনে যাওয়ার প্রথমে হচ্ছে আমি মেজারমেন্ট মডেল করলাম, যেটা কোরিলেশনের মাধ্যমে দেখালাম যে রিলেশনশিপ এবং দ্য ভেরিয়েবল। এরপরে তাদের যে পি ভ্যালু সেটা চেক করলাম যে সিগনিফিকেন্ট কিনা। এরপর হচ্ছে ডিসক্রিমিন্যান্ট ভ্যালিডিটি। ডিসক্রিমিন্যান্ট ভ্যালিডিটি হচ্ছে এই যে আমি ল্যাটেন্ট ভেরিয়েবল এস্টাবলিশ করছি সেটা ভ্যালিড কিনা, সেটা হচ্ছে আমি আলফা ভ্যালুর মাধ্যমে চেক করলাম। এরপর হচ্ছে আমি স্ট্রাকচারাল মডেল ডেভেলপ করলাম। স্ট্রাকচারাল মডেল ডেভেলপ করার জন্য হচ্ছে আমি স্টার্টার গ্রাফিক্যাল অপশনে গেলাম। দেখেন এখানে হচ্ছে আপনি চাইলে এই যে ওই গ্রাফিক্যাল এক্সপ্লেনেশনে না, যে আপনি এই কমান্ড দিয়েও এই এসিএম মডেলটা রান করতে পারবেন, কিন্তু এই কমান্ডগুলো আপনার জন্য টাইপ করা অনেক বেশি ক্রিটিক্যাল হবে, যতটা না ক্রিটিক্যাল গ্রাফটা ড্র করা। এবং গ্রাফটা ড্র করলে হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে কার সাথে কার রিলেশন। স্ট্রাকচারাল মডেল এস্টিমেট করার পর হচ্ছে আমরা একটা রেজাল্ট পাইছি। তো ওই রেজাল্টটা আবার ভ্যালিড কিনা সেটা হচ্ছে বুটস্ট্র্যাপিং। বুটস্ট্র্যাপিং জিনিসটা হচ্ছে মেনলি অপশনাল, এবং এটা হচ্ছে আহ, বিশেষ করে একাডেমিক রিসার্চ পেপার যখন আপনি পাবলিশ করতে যাবেন তখন এটা দেখানো। এবং তখন শুধু এটা না, তখন আপনার রেজাল্টটা রবাস্ট কিনা এটার জন্য হচ্ছে আপনার আরো অনেক বেশি অল্টারনেটিভ দেখাতে হবে। যেমন মনে করেন যে আপনি কি বলে, একটা ফার্মের প্রফিটেবিলিটি দেখানোর জন্য হয়তো আপনি শুধু প্রফিটেবিলিটিকে দেখাইছেন, কিন্তু আপনি আরো অনেক কিছু ভ্যারিয়েবলের উপর নির্ভর করে দেখাতে পারেন, যে তাদের গ্রোথ। অর্থাৎ বিভিন্ন মেজারমেন্টে ওভারঅল একটা যখন আপনি সামারি বলবেন সেটাকে রবাস্ট বলার জন্য, রেজাল্টটাকে রবাস্ট দেখানোর জন্য আপনি বিভিন্ন অল্টারনেটিভ দেখায় তারপর হচ্ছে সেই রেজাল্টটাকে বলবেন। যেমন হচ্ছে আমরা যারা প্যানেল ডেটা নিয়ে কাজ করেছি, ফিক্সড ইফেক্ট র্যান্ডম ইফেক্ট করেছি, তারপর হচ্ছে আমরা অসমেন টেস্ট করে দেখি যে কোনটা বেশি ভালো। অর্থাৎ আমরা ওটা করি কেন করি, যে রবাস্টনেস চেক করার জন্য। তো আমরা এখানে রবাস্টনেস চেক করার জন্য হচ্ছে বুটস্ট্র্যাপিং করেছি। বুটস্ট্র্যাপিং কি? বুটস্ট্র্যাপিং হচ্ছে রেপ্লিকেশন। আমাদের 200 ডেটা আছে, সেটাকে আমি 5,000 রেপ্লিকেশন করে তারপরে দেখাবো। আচ্ছা, তো এই পর্যন্তই ছিল আমাদের স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং। আসলে এটা আমি খুব সিম্পলি দেখাইছি, এবং আমি যেটা অনেক বেশি পারি এমনও না। আমার রিসার্চ পেপার আরেকটু হয়তো কমপ্লেক্স কিছু আছে, বাট এখানে হচ্ছে আমি খুব সিম্পল দেখাইছি আপনাদের বোঝার সুবিধার্থে। আর
আপনাদের এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ভাই আপনার পেপারটাকে একটু স্ক্রিন শেয়ার করে দেখানো যাবে? আচ্ছা, পেপারটা হচ্ছে এখনো পাবলিশ হয় নাই, তো তো এটা আমি পুরো দেখাচ্ছি না, বাট আমি শুধু আহ, যে গ্রাফিক্যাল ভিউটা আছে রেজাল্ট পার্টটা সেটা একটু দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ভাই, ফাইনাল রিসার্চ। আচ্ছা, এখানে স্ক্রিনে দেখেন, এখানে হচ্ছে আমার মেন যে মডেল সেটা। তো স্ট্রাকচারাল যে ইকুয়েশন মডেলিং, এখানে হচ্ছে আপনার ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বলা হয় এন্ডোজেনাস, আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে বলা হয় এক্সোজেনাস। দেখেন এখানে রেসপন্স টু, অর্থাৎ কোনটা এফেক্টেড হয়েছে সেটা বোঝাইছে, আর রেসপন্স অফ অর্থাৎ কার রেসপন্সে এফেক্টেড হয়েছে সেটা বোঝাইছে। তো এগুলো হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে এখানে হচ্ছে যে বিভিন্ন ভ্যারিয়েবল গুলো সেগুলো হচ্ছে ল্যাটেন্ট দ্বারা হয়েছে, আবার কিছু কিছু ভ্যারিয়েবল হয়তো ল্যাটেন্ট দ্বারা হয় না, ডিরেক্ট হয়েছে। তো আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আপনার রিসার্চের উপর ডিপেন্ড করবে যে আপনারটা কতটুকু কমপ্লেক্স হবে। যেমন দেখেন এখানে সাইজ, তো সাইজের ক্ষেত্রে হয়তো আমি শুধুমাত্র ফার্মের যে টোটাল অ্যাসেট আছে সেটা দেখাইছি, কিন্তু আবার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি, অ্যাক্সেস টু ফাইন্যান্স, কম্পিটিটিভনেস, এনভায়রনমেন্ট, ট্যানজিবিলিটি, গ্রোথ অপরচুনিটিস, এগুলো দেখানোর জন্য হয়তো আমি একাধিক কি বলে কোশ্চেন কনসিডার করেছি। এখানে দেখেন আমি রিপোর্ট করার জন্য আমার এখানে স্টার্টাতে যান, স্টার্টাতে দেখেন এখানে অনেক একটা কমপ্লেক্স কি বলে রেজাল্ট আসছে, আউটকাম আসছে। কিন্তু আপনি যখন কোনো একটা রিপোর্টে বা রেজাল্টে রিপোর্ট করবেন, চেষ্টা করবেন সেটাকে খুব অর্গানাইজ ভাবে রিপোর্ট করার জন্য, কারণ এটা দেখলে খুবই দেখতে খুব ভালো লাগবে না। আপনি একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার ট্রাই করবেন। দেখুন এখানে হচ্ছে আমি কিন্তু পি ভ্যালুটা রিপোর্ট করি না, আমি পি ভ্যালুটা রিপোর্ট করছি এই স্টার চিহ্ন দ্বারা। এখানে দেখেন আমি আবার এখানে বলেও দিছি যে 3 স্টারে কি বোঝাচ্ছে, 2 স্টারে কি বোঝাচ্ছে, 1 স্টারে কি বোঝাচ্ছে। এই যে 3 স্টার মানে হচ্ছে পি ভ্যালু <1%, 2-তে 5%, এবং ওয়ান স্টার মানে <10%। এখানে দেখেন আর কি কি রিপোর্ট করছি। এই যে যে বেটা এবং ব্রাকেটের ভ্যালুটাকে বলতেছি স্ট্যান্ডার্ড এরর, অর্থাৎ আমার এই ভ্যালুটা হচ্ছে বেটা, যেটা বেটা বলতে বোঝায় কোএফিসিয়েন্ট। আমরা এইখানে এসিএম মডেল দেখেন এই যে যে 8.9%, এটা হচ্ছে আমার বেটা ভ্যালু বা কোএফিসিয়েন্ট ভ্যালু, যেটা দ্বারা আমরা বলি যে কত পার্সেন্ট বাড়ছে এবং পজিটিভলি বাড়ছে বা নেগেটিভলি বাড়ছে। তো এখানে দেখেন এটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট বেটা ভ্যালু, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এখানে হচ্ছে অ্যাসেট ইউটিলাইজেশন 3 স্টার মানে হচ্ছে অনেক বেশি সিগনিফিকেন্ট আসছে এবং পজিটিভলি এফেক্ট করতেছে, অর্থাৎ একটা ফার্ম যত বেশি তার অ্যাসেটটাকে ইউটিলাইজ করতে পারে, তার ডেট পাওয়ার সম্ভাবনা তত বেশি, বা সে তত বেশি ডেট ইউজ করতেছে। কত পার্সেন্ট ইউজ করতেছে? সে 44.6, মানে 45% বেশি ডেট ইউজ করছে। আর এখানে রিপোর্ট করার জন্য আর কিছু ভ্যালু রিপোর্ট করেছি ম্যাক্স, যেমন হচ্ছে স্ট্যান্ডার্ড এররটা রিপোর্ট করেছি এবং আর স্কোরটা রিপোর্ট করেছি। আর এখানে হচ্ছে একটু গ্রাফিক্যালি দেখাইছি, তো গ্রাফিক্যালি কিন্তু আমি কমপ্লেক্স ভাবে দেখাইনি, অর্থাৎ আমি যদি এটা দেখাই তাহলে হচ্ছে অনেক বেশি কমপ্লেক্স হয়ে যেত, যে এটা না আসলে যে কমপ্লেক্স মডেলটা দেখাইছিলাম তখন। আর এইখানে দেখেন এইখানে হচ্ছে বুটস্ট্র্যাপিং করা, অর্থাৎ আমার যে মেন মডেলটা ওইটাকে বুটস্ট্র্যাপিং করে 5,000 রেপ্লিকেশন করা, এটা এটা মনে হয় লেখা আছে। এই যে রেপ্লিকেশন 5,000, অর্থাৎ এটা 5,000 রেপ্লিকেশন করে তারপর রান করা, এবং রেজাল্ট
প্রায় সেম আসছে, কিছু কিছু ডিফারেন্ট আছে, সব যে সেম তা না, বাট এই যেটা দেখেন এটা প্রায় সেমই আছে। তো এটা দ্বারা আমি বলতে পারি যে যখন আমি একটা মেন মডেলকে বুটস্ট্র্যাপিং করে আমি সিমিলার রেজাল্ট পাই, আমি তখন বলতে পারি যে আমার এই রেজাল্টটা আসলে অনেক বেশি রোবাস্ট, অর্থাৎ আমি যেটা বলতেছি সেটা আসলে অনেক ভ্যালিডিটি আছে। আর এইখানে দেখেন, এইখানে হচ্ছে আমার কোশ্চেন পেপারের একাংশ। এখানে দেখেন যে আমি ফার্ম স্পেসিফিক ফ্যাক্টর সেটা করার জন্য কিছু প্রশ্ন করেছি, ম্যানেজিয়াল ফ্যাক্টর সেটা মেজার করার জন্য কিছু প্রশ্ন করেছি, এরকম বিভিন্ন ফ্যাক্টরের জন্য বিভিন্ন প্রশ্ন করেছি। আর এখানে হচ্ছে আমার লাইক এট স্কেলে ছিল যে 1 বলতে স্ট্রংলি ডিসএগ্রি বোঝাচ্ছে, আর 5 বলতে স্ট্রংলি এগ্রি বোঝাচ্ছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন? ভাই, চ্যাট বক্সে একটা কোশ্চেন আছে, আলফাটা আরেকবার ক্যালকুলেট করার জন্য। ওটা হাসান স্যারে বলছিল তখন মনে হয়। আচ্ছা, তখন এমনি বলছিলাম, বাট সে কি বলে, আমি দেখাইনি আর কি, আমি দেখাচ্ছি কি বলে, কমান্ড দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটাকে আমার একটু এন্ড করা লাগবে, কারণ এটা মনে হচ্ছে হ্যাং করে গেছে। এটা প্রায় হয়, বিশেষ করে যখন আমি একটু রেপ্লিকেশন করতে যাই বা অথবা একটু অ্যাডভান্স করতে যাই। এটা ক্লোজ হবে কিনা? আচ্ছা, ক্লোজ হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে যে সবার যখন স্টাটা ফাইল সেভ করবেন এখান থেকে কিন্তু এরকম আমারটার মতো, আমার যখন ডবল ক্লিকে দেখাচ্ছে ম্যাক্সিমামই দেখা যাবে এটা দেখাচ্ছে না, তখন আপনি ওপেন করার জন্য এখানে যে কন্ট্রোল ও বা এখান থেকে ওপেনে চাপ দিয়ে ওপেন করবেন। এটা হচ্ছে বাই ডিফল্ট সেট না করলে এটা দেখায় না যে ডাবল ক্লিক করে আপনি ওপেন করতে পারবেন। আচ্ছা, তো আমি ফাইলটা ওপেন করলাম। এখন হচ্ছে ওই আলফা টেস্টটা করার জন্য হচ্ছে আমি কমান্ড দিব আলফা। আলফা, তারপর আমি আমি মনে করেন যে C2, C2 আন্ডারে তিনটা প্রশ্ন আছে। C2 মনে করেন ফাইন্যান্সিয়াল লিটারেসি। তো ফাইন্যান্সিয়াল লিটারেসি আমি তিনটা প্রশ্ন দ্বারা মেজার করছি, সেটা ভ্যালিড কিনা সেটা আমি হচ্ছে আলফা টেস্টের মাধ্যমে দেখতেছি। এবং দেখেন এটার রেজাল্ট হচ্ছে 91%, অর্থাৎ এটা ভ্যালিড। এইভাবে হচ্ছে আপনি বাকি প্রশ্ন, বাকি সবগুলো আপনি যে কয়টা ল্যাটেন্ট ভ্যারিয়েবল তৈরি করবেন সবগুলো এভাবে চেক করে নেবেন এবং চেক করে সেটা রেজাল্ট রিপোর্টও করবেন। আমি একটু দেখাই দিচ্ছি আমি রিপোর্টটা কিভাবে করেছি। এখানে দেখেন, এখানে হচ্ছে আমি যখন ট্যানজিবিলিটি করেছি তখন আমি এই প্রশ্নগুলো দ্বারা হচ্ছে আমি ওই ট্যানজিবিলিটি যে কনস্ট্রাক্ট আছে সেটা দেখাইছি এবং এটার আলফা ভ্যালুটা এখানে রিপোর্ট করেছি। তো আপনি এরকম আপনার যতগুলো প্রশ্ন আছে সবগুলো আপনি এভাবে রিপোর্ট করবেন। এটা এসপিএসএস ও আছে। এসপিএসএস এ গেলে হচ্ছে আপনি ডিরেক্ট একটা অপশন দেখতে পারবেন, বাট এসপিএসএস এ সম্ভবত স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং করা যায় না। স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং মেনলি হচ্ছে আরো কিছু অ্যাডভান্স সফটওয়্যার আছে যেমন স্মার্ট পিএলএস বা ইভিউস, এগুলোতে করা হয়। আমি হচ্ছে সহজভাবে বোঝানোর জন্য হচ্ছে স্টাটাতে দেখাইছি, কারণ স্টাটা কম বেশি সবাই ইউজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে ডু ফাইলের ব্যাপারটা। তো দেখেন, আমি তো এখানে বেশি কমান্ড দেইনি, আগে ছিল, আমি কিছু কমান্ড দিয়ে নিচ্ছি যে যাতে কিছু এখানে একটু ফাইল তৈরি হয়। যেমন ডেসক্রাইব, তারপর হচ্ছে কোরিলেট, কোরিলেশন দিলাম। দেখেন এখানে হচ্ছে আমার কিছু ডু ফাইল তৈরি হয়েছে। এখানে মনে করেন আপনি যখন করবেন আপনার হয়তো 20টা 30টা বা 50টা, যে গতকালকে যেমন বলছিলাম যে
আসলে আপনার এটা অনেকবার দেখতে হবে, অনেকভাবে দেখতে হবে। তো আপনি এই বিষয়গুলোকে সবগুলোকে এই যে ডু ফাইল গুলোকে, কমান্ড গুলোকে সেভ করে নিতে পারবেন। তো এই যে এটাকে করার পর হচ্ছে ডিরেক্ট কপি করে নিতে পারেন, অথবা এখান থেকে হচ্ছে কি বলে যে এইগুলোকে ডু ফাইলে সেট করে নিতে পারেন। এই যে এইভাবে দিলে এখানে চলে আসবে। তারপর এটাকে সেভ করে নেবেন। এটা কিন্তু আপনার স্ট্যাটা ফাইলের সাথে সেভ হবে না, এটা আলাদা সেভ হবে। এখানে সেভ এজে যে আপনি সেভ করে নিলেন যে ডু ফাইল ফর সেম। আচ্ছা, এখানে দেখেন এই যে সেভ হয়ে আছে। এটাও আগের মতো যে সবার ক্ষেত্রে দেখাবেন, আপনি কন্ট্রোল ও দিয়ে ওপেন করবেন। তখন আপনার যখন দরকার হবে আবার, তখন হচ্ছে এটা ওপেন করে নেবেন। ওপেন করে হচ্ছে এই ডু ফাইল গুলো দিয়ে আবার রান করতে পারবেন সহজে। ইভেন এমনও আছে যে আপনি যদি একবার সবগুলো কমান্ড সেভ করে রাখেন, সবগুলো কমান্ড স্টার্টাতে একবারও দেওয়া যায়। সব ক্ষেত্রে হবে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে দেওয়া যায়, যে একসাথে আপনি সবগুলো কমান্ড দিয়ে একটা পর একটা রেজাল্ট দেখবেন আসতে আসতে। কিন্তু যখন একটু কমপ্লেক্স হবে তখন একটু সমস্যা হতে পারে, যে হ্যাং করতে পারে আপনার স্টার্টার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? তো ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যখন ওই এসকিএমটা রান করছিলেন তখন হচ্ছে এস্টিমেশন অপশনে গিয়ে ম্যাক্সিমাইজেশন ওইখানে বাই ডিফল্ট 16,000 ছিল, ওইখানে আপনি 2,000 নিয়ে করছেন, হ্যাঁ। হুম এখন হুম। আমার কোশ্চেন হচ্ছে যে 2,000 মানে স্ট্যান্ডার্ড সাইজ কত, 2,000 নাকি আরো নিচে নিয়ে করা যাবে? আচ্ছা, এটা না, এটা আমি যতটুকু দেখেছি যে মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে 20,000। মানে একটু ভালো মানের স্ট্যান্ডার্ড 20,000, বাট 10,000-এর উপরে হলে ভালো। তাহলে 2,000 নিয়ে করলাম কেন? আচ্ছা, 2,000 বা 5,000 নিয়ে সেটা হচ্ছে আপনার জাজমেন্টের উপর, বাট ইউজুয়ালি এত কমে করবেন না। মানে যখন আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে 10,000 বা 20,000, তখন আপনি চেষ্টা করবেন যে ওইটা না নিলেও কাছাকাছি নেওয়ার। আর আপনি যখন একা রান করবেন তখন কিন্তু আপনার এইটা যে সময়ের কনস্ট্রাক্ট, এটা হয়তো হবে না। আমি হয়তো যখন এখন হচ্ছে মিটিং এর মধ্যে দেখাচ্ছি, তো এখন হচ্ছে সময় বাঁচানোর জন্য দেখাচ্ছি। ওইটা হচ্ছে আপনি যখন 20,000 দেবেন তখন স্টার্টার এখান দিয়ে 20,000টা লাইন যায়, মানে ওটা প্রত্যেকবার ক্যালকুলেট হয় আর কি, যার কারণে অনেক বেশি সময় লাগে। তো আপনি সেক্ষেত্রে যখন, হ্যাঁ বলেন। যদি আমরা ভাই মানে স্ট্যাটাস ছাড়া যদি অন্য অ্যাপস দিয়ে এগুলো রান করি, যেমন স্মার্ট পিএলএস আছে বা হুম ইমপ্লাস হুম। আছে, এগুলো দিয়ে রান করলে কি তখন কি সময় কম লাগবে, এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে করলে একটু সময় কম লাগবে। ওইগুলো হচ্ছে একটু অ্যাডভান্স সফটওয়্যার। আমি যদিও করি নাই, কিন্তু আমি ভিডিওতে দেখেছি ওইগুলোতে সময় অনেক কম লাগে। এবং ওইগুলোতে হচ্ছে অনেক বেশি আপনি কি বলে জিনিসটাকে সাজাইতে পারবেন অনেক। স্টার্টাতে দেখছেন কিন্তু যে সাজানোর অপশনটা অত বেশি ভালো না, একটু আদিকালের মানে পুরানো দিনের একটা ভাইব আসে স্টার্টাতে। কিন্তু আপনি ওইসব সফটওয়্যার গুলোতে একটু মডার্ন একটু ইন্টারফেস পাবেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? মনে হচ্ছে প্রশ্ন নাই। সবাই একটু চেষ্টা করবেন যে এটাকে রান করার জন্য। কারণ যখন আপনি নিজে করতে যাবেন তখন দেখবেন যে অনেক বেশি সমস্যা হচ্ছে বা অনেক বেশি প্রশ্ন এড়ায় যাচ্ছে। এখন দেখলে মনে হচ্ছে ইজি। আর এমনিতেও অ্যানালাইসিসটা অত বেশি কঠিন না, কিন্তু যেটা বলছি যে আপনাকে অনেক বেশি জাজমেন্টটা, যেটা জাজমেন্ট করছেন আপনি, আপনার কমপ্লেক্স রিলেশনশিপ, আপনি কোনটাকে কি হিসেবে নিচ্ছেন, এইগুলো হচ্ছে আপনি অনেক বেশি সময় দিতে হবে। এবং এইগুলোতে আপনার সবচেয়ে বেশি সময় যাবে। আপনার একটা অ্যানালাইসিস করতে কোনো সময় লাগবে না, কিন্তু আপনি এই যে আপনি ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটিস কোন তিনটা ভ্যারিয়েবল দ্বারা মেজার করবেন, এটা আপনাকে রিসার্চ পেপার পড়ে তারপরে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ আপনি চাইলে নিজের মন মতো দিতে পারবেন না। তো এইগুলোতে আপনার প্রচুর সময় যাবে। যে জন্য হচ্ছে আমাদের যে কোনো রিসার্চে লিটারেচার রিভিউটাকে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। আচ্ছা, আর যদি প্রশ্ন না থাকে সাদমান, আমার মনে হয় আপনি কনক্লুড করতে পারেন।
ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আশা করি আমাদের এই কোর্সটি সকলের জন্য একটা উপকার হবে। আমাদের ভবিষ্যতে একাডেমিক রিসার্চে অনেক কাজে লাগবে, আবার আমাদের প্রফেশনাল লাইফে যারা রিসার্চ নিয়ে কাজ করতে চায় তাদের জন্য একটা বেসিক ধারণা আমি মনে করি আমার নিজের ক্ষেত্রেও একটি বেশ উপকার আমি পাবো ইনশাআল্লাহ, আশা করি। তো এই কোর্সের বিষয়ে কি কারো কোনো জানার বা কারো কিছু বলার থাকলে একটু বলতে পারেন, মানে কেমন লাগলো আপনাদের সবার? ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যালামনাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মামুন সর্দার ভাইকে, আমাদের তার মূল্যবান সময় দেওয়ার জন্য। তিনি আসলে নতুন একটা প্রফেশনে আছেন, তো এর মাঝে আমাদের সময় দিচ্ছেন, এটা আসলে আমাদের জন্য খুবই মূল্যবান আর কি। আমরা তাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারকে কিছু বলে আমাদের এই সেশনটা শেষ করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যার। হ্যালো, সবাইকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ঠিক আছে, তা মিটিং তো মনে হয়, ক্লাস তো মনে হয় শেষ হলো না? আমাদের ওয়ার্কশপ তো শেষ হলো তো। জি স্যার। সবাই আশা করব এটা এনজয় করেছে, এবং সবাই যাদের ভবিষ্যৎ যে রিসার্চ পেপার বা কোনো ধরনের পাবলিকেশন বা রিসার্চের কাজে এটা ইউজ হবে। তবে আমরা যতই শিখি, যদি প্র্যাকটিক্যালি আমরা ইউজ না করি, অর্থাৎ যে কোনো সফটওয়্যার আলটিমেটলি ফিগার থাকলে সফটওয়্যার সেটা রান করবে। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে এটা বোঝার জন্য যে আমি কি রান করতে চাচ্ছি, আমার অবজেক্টিভ কি, সেই অনুসারে আমাদেরকে স্বাভাবিকভাবে রিসার্চটা করতে হয়। তো এটা আমরা সিম্পল যদি স্যাম দিয়ে যদি সিম্পল কোনো কিছু করতে চাই, তাহলে সেটা এই স্ট্যাটা দিয়ে সহজেই করা যায়। আর যদি কমপ্লেক্স যদি কিছু হয়, তাহলে সেটা আমাদেরকে অ্যামোস দিয়ে করতে হয়, যেটা এসপিএসএস এর অ্যাডভান্স ভার্সন। অ্যামোস দিয়ে আমরা সাধারণত স্যাম করি। ইন জেনারেলি ওইটা সবচেয়ে ইউজেবল। তবে সিম্পল অ্যাসাম রান করার জন্য স্ট্যাটা খুবই ইউজফুল। স্মার্ট পিএলএসও করা যায়, তবে সেখানে ভেরিয়েবল লিমিটেশনস, অনেক লিমিটেশনস আছে। তো আস্তে আস্তে সবগুলো তো একজনের পক্ষে সম্ভব না, এটা নির্ভর করে, সকল সফটওয়্যার আসলে সবার পক্ষে শেখাও সম্ভব না। তো আমরা ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের মাধ্যমে চেষ্টা করব আমরা ভবিষ্যতে আরো সফটওয়্যার, বিশেষ করে আর ইভিউস এবং এমওস সফটওয়্যার গুলোকে আস্তে আস্তে করে অ্যাডাপ্ট করার জন্য। তো আমরা আশা করব ভবিষ্যতে আমরা যারা পার্টিসিপেন্ট তাদেরকে আমাদের নেক্সট যে প্রোগ্রাম গুলো থাকবে সেখানে আশা করি পাবো। তো এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সাদমান, ইনশাআল্লাহ তুমি প্রোগ্রামটা শেষ করতে পারো। ধন্যবাদ স্যারকে। মামুন ভাই, আপনি কি কিছু বলতে চাচ্ছেন? কিছু বলে যদি আমাদের প্রোগ্রামটা শেষ করে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ এই মিটিং এ জয়েন করার জন্য। আশা করি কিছু শিখতে পেরেছেন এবং সবাই চেষ্টা করবেন একটু প্র্যাকটিস করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে কোনো প্রকার টিউটোরিয়াল অনলাইনে অনেক বেশি অ্যাভেলেবেল। এই সব প্রোগ্রামগুলো করার মেন উদ্দেশ্য হচ্ছে যে, যেমন স্যারে আসান স্যার যে একটা উদ্যোগ নিচ্ছে যে আমাদের যে অ্যালামনাই গুলো আছে তাদের সাথে একটা কানেকশন তৈরি করা এবং তাদের মাধ্যমে কিছু নলেজ শেয়ার করা। তো আমার মনে হয় এই প্রোগ্রামগুলোর মেন উদ্দেশ্যই এটা, কারণ
আপনি যদি এসিএম মডেল বা স্টার্টআপ শিখতে চান, তখন আপনি ইউটিউবে গেলে অনেক ভালো ভালো টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে শিখতে পারেন। এই ওয়ার্কশপ গুলোর মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের সাথে কানেকশন তৈরি করা, আরেকটা হচ্ছে যে কিছু প্রশ্নের উত্তর দেওয়া যায়। যখন আপনি ইউটিউবে কোনো একটা টিউটোরিয়ালে যাবেন, আপনি এসিএম এর টিউটোরিয়াল দেখবেন, তখন আপনি এর আগা মাথা হয়তো বুঝতে পারবেন না, আপনি কোথা থেকে শুরু করতে হবে এটা আপনার বুঝতে অনেক সময় লেগে যাবে। যেটা হচ্ছে এই ওয়ার্কশপ গুলোতে একটু সহজ হয় যে আপনি বুঝতে পারতেছেন আপনি কিভাবে কি শুরু করতেছেন। তো আমার মনে হয় আপনারা একটা বেসিক ধারণা পাইছেন। আর অ্যাডভান্স করার জন্য অবশ্যই এআই আছে, তারপরে ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেগুলো দেখবেন, তাহলে হচ্ছে খুব অ্যাডভান্স ভাবে আরো অ্যানালাইসিস করতে পারবেন আপনার প্রয়োজন মতো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ মামুন ভাইকে আমাদের সাথে থাকার জন্য। আর